ম্যাম অফ ডে তো এই জন্য অনেকে আরো মিসিং, সেই জন্য। না ও প্রবলেম নাই, তোমরা হচ্ছে কি যে কজন আছো সে কজনই ক্লাস করো। জি ম্যাম, বাকিরা না হয় ক্লাস রেকর্ড দেখে নিল পরে। হ্যাঁ, অথবা এমনি থিওরি পড়ে নিলেও হয়ে যাবে, সময় তো খুব কম হাতে। আর আজকে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন সময় আছে তোমাদের পড়ার জন্য। রবিবার দিন তো পরীক্ষা। আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ 79 আমরা শুরু করতেই পারবো। একটু সবাই মিউট করে নাও। আমি কোশ্চেন করার সুযোগ দিব, যখন তোমাদের জিজ্ঞেস করার মতো কিছু থাকবে আমি কোশ্চেন করার সুযোগ দেবো, একটু খেয়াল করো। ওকে, তাহলে আমরা ডেফিনেশন থেকে আসি। ন্যাশনাল ইনকাম কোনো নতুন কনসেপ্ট না যে তুমি হঠাৎ করে ডেফিনেশন পাবা, অনেক পুরাতন একটা কনসেপ্ট। এই কারণে আমি একদম মার্শালের একদম শুরুর দিকে ডেফিনেশন, যেহেতু ম্যাডাম অলরেডি তোমাদের ডেফিনেশন চ্যাপ্টার গুলো সব পড়াই দিচ্ছে, ওখানে মনে হয় বলেই ছিল যে ইকোনমিক্সকে আমরা যদি তিনটা ইরায় ডিভাইড করি তাহলে আমরা একটা পাই ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল এবং মডার্ন। আমরা পোস্ট মডার্নে এসেছি, ঠিক আছে? তো পোস্ট মডার্ন থেকে আমরা কারো এখনো ডেফিনেশন দিচ্ছি না, মডার্ন পর্যন্ত আমরা ডেফিনেশন ইউজ করি নর্মালি। তার মধ্যে নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট হচ্ছেন আলফ্রেড মার্শাল, তার দেওয়া একটা ডেফিনেশন, অর্থাৎ এটা হচ্ছে তোমার 1800 শতাব্দীতে, ঠিক আছে, এই সময় দেওয়া ন্যাশনাল ইনকামের এই ডেফিনেশনটা। তিনি কি বলছে, একটা দেশের যে পরিমাণ লেবার এবং ক্যাপিটাল আছে সেটা এবং তার যে ন্যাচারাল রিসোর্সেস আছে সেটা ইউজ করে এক বছরে মোট যে পরিমাণ ফাইনাল প্রোডাক্ট আসবে, নিট এগ্রিগেটস অফ কমোডিটিস, ফাইনাল প্রোডাক্ট যেটা আসবে তার যেটা মার্কেট ভ্যালু সেটাই হবে ন্যাশনাল ইনকাম। সেটা ম্যাটেরিয়াল হতে পারে, ইম্যাটেরিয়াল হতে পারে। তার মানে সার্ভিস যেগুলো সেগুলোকে ইম্যাটেরিয়াল ধরা হচ্ছে। এটা যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। এটা অনেক পুরাতন কনসেপ্ট, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডেফিনেশন গুলো আরো চেঞ্জ হয়ে গেছে। যেমন মডার্ন সময় এসে ন্যাশনাল ইনকামকে আমরা শুধু এভাবেই ডিফাইন করছি না, আরো অনেক ভাবে ন্যাশনাল ইনকামকে ডিফাইন করা যায়। ফার্স্ট অফ অল মডার্ন বা ন্যাশনাল ইনকামে এমনি যদি ডেফিনেশনও পরীক্ষা আসে 3 মার্কের জন্য আসে, 3 মার্কের জন্য 3টা ডেফিনেশন লাগে। এক, প্রোডাকশন ভিউ থেকে যদি আমি ডেফিনেশন দিই, ন্যাশনাল ইনকাম হচ্ছে market value of all final goods and services in a year. এই যে total value of production that means value of final product, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে তুমি যদি সবাই ইনকাম যোগ করো তাও ন্যাশনাল ইনকাম পাবা, বাট দ্য প্রবলেম ইজ আমরা হচ্ছে আমাদের ইনকাম সম্পর্কে ডাটা দিতে চাই না। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রতি মাসে বাসা থেকে তুমি কত টাকা পাও, তুমি কি এক্স্যাক্টলি যত টাকা পাও তত টাকা কি জানাবা? জানাবা না। বাসায় তোমার আব্বু জিজ্ঞেস করলো যে তোমার এক মাসে কত টাকা খরচ হয়, এক্স্যাক্টলি যেটা খরচ হয় তুমি কি সেটা বলবা, না তার সাথে তুমি কিছুটা বাড়াই বলবা? অবশ্যই বাড়াই বলবো। এক্স্যাক্টলি তো আর বলো না, কিছুটা তোমার হাতে থাকুক এই আশা একটু তো বাড়াই বলো, বলো কিনা? আমরা নিজেরা এটা করি। তো তাহলে এটা তুমি কি করে ভাবলা যে সারা দেশের মানুষ তোমাকে ইনকাম সম্পর্কে ডাটা দিবে? তার মানে এই যে আমরা বলছি রিসিপ্টস টোটাল, এটা বের করা খুব মুশকিল, অর্থাৎ টোটাল ইনকাম বের করা। তখন কি করা হয়, গভর্নমেন্ট যখন বুঝতেই পারছে যে সে সরাসরি এভাবে পাচ্ছে না, তখন অল্টারনেটিভ ওয়ে হিসাবে করে যে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন যে চারটা আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটার ইনকামটা যোগ করা হয়। ল্যান্ডের ইনকাম হিসাবে রেন্ট, এক বছরে মোট কি পরিমাণ জমি বাবদ খাজনা পাওয়া গেল। সেকেন্ড, লেবারের ওয়েজ এবং স্যালারিটা যোগ করা হয়। ক্যাপিটাল থেকে যে পরিমাণ ইন্টারেস্ট আর্ন হলো সেটা যোগ করা হয়, এবং অর্গানাইজেশনের প্রফিট গুলো যোগ করা হয়। কি একটা দেশের ন্যাশনাল ইনকাম বের করা হয়। যদি এইভাবেও ন্যাশনাল ইনকাম তুমি বের করতে না পারো, তাহলে যেটা তুমি ইনকাম করছো সেটা তুমি খরচ তো অবশ্যই করছো। ইনকাম যোগ করলে যদি ন্যাশনাল ইনকাম পাওয়া যায়, তাহলে খরচ যোগ করলেও ন্যাশনাল ইনকাম পাওয়া যায়। এই কারণে বলা হচ্ছে ইট রিপ্রেজেন্টস অ্যান এক্সপেন্ডিচার ইন টোটাল, ঠিক আছে? টোটাল এক্সপেন্ডিচার যোগ করলে আমরা একটা দেশের ন্যাশনাল ইনকাম পেয়ে যাবো। তবে ন্যাশনাল ইনকাম কাউন্টিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ফাইনাল প্রোডাক্টস এর ভ্যালুটা কাউন্ট করি, সব প্রোডাক্টের ভ্যালু না, শুধুমাত্র যেটা আর ফার্দার প্রোডাকশনে যাবে না সেই প্রোডাক্টের ভ্যালুটা কাউন্ট হবে। অর্থাৎ তুমি সেটা হয় এখন ইউজ করবা অথবা কনজিউম করবা, এছাড়া এটা ফার্দার কোনো প্রোডাকশনে যাবে না, শুধুমাত্র সেই প্রোডাক্টের ভ্যালুটা কাউন্ট হবে। কেন, এটা আমি পরে আস্তে আস্তে ব্যাখ্যা করছি। এখন ধরো ইকোনমিতে আর কোনো সেক্টর নেই, শুধুমাত্র 2টা সেক্টর। আমাদের বাংলাদেশ ইকোনমিকে যদি আমরা ডিভাইড করি, দেখো আমাদের কত সেক্টর ইকোনমিতে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, মাইনিং, ট্রান্সপোর্ট, এডুকেশন, এরকম অনেক সেক্টর আছে, ফরেস্ট্রি, এরকম অনেক সেক্টর আছে, এদের আবার সাবসেক্টর আছে। আমরা ধরছি যে ইকোনমিতে মাত্র 2টা সেক্টর আছে, এর বাইরে আর কোথা থেকে আমার ইনকাম পাওয়ারও আশা নেই, খরচ করারও জায়গা নাই। তাহলে আমাদের ইকোনমিতে 2টা মাত্র সেক্টর কি কি? একটা হচ্ছে হাউস হোল্ডস, আর একটা হচ্ছে ফার্মস। হাউস হোল্ড কারা? দে আর দ্য সাপ্লায়ার। কি সাপ্লাই দেবে তারা? ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশনের যে ইনপুট গুলো আছে এগুলো সাপ্লাই দেওয়ার কাজ করবে হাউস হোল্ড সেক্টর। আর ফার্মটাকে, ফার্ম হচ্ছে প্রোডাকশন ইউনিট, তার কাজ হচ্ছে ইনপুট গুলা কিনে নিয়ে সেটা ইউজ করে
প্রোডাক্ট তৈরি করা, গুডস এন্ড সার্ভিসেস তৈরি করা। এই প্রোডাক্টটা তৈরি হলো, মার্কেটে তো আসলে এই দুইটা সেক্টর বাদ দিয়ে আর কেউ নেই, তাহলে তাদের তৈরি প্রোডাক্টটা সে কার কাছে বিক্রি করবে? হাউস হোল্ড সেক্টরের কাছে। তো এই কারণে আমরা প্রথম যে ফ্লোটা দেখাবো এটাকে বলছি আমরা সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম, 4 মার্কের কোশ্চেন। প্রথমে হচ্ছে হাউস হোল্ড সেক্টর যেহেতু সাপ্লায়ার অফ ইনপুটস, দে উইল প্রোভাইড বা দে উইল সাপ্লাই দ্য land inputs, land, labor, capital organization to the firms. By using these inputs, firm will produce goods and services and will sell it to the household sector. So input flows from household sector to firms and goods and services flow from farm to household sectors. এটাকে আমরা বলি প্রোডাক্ট ফ্লো বা বার্টার ইকোনমি বলতে পারো। একটা প্রোডাক্ট যাচ্ছে, একটা প্রোডাক্টের বিনিময়ে আমি আরেকটা প্রোডাক্ট পাচ্ছি। এই যে দ্রব্য বিনিময় প্রথা বা বার্টার ইকোনমি, এটা আমার প্রথমটা যাচ্ছে প্রোডাক্ট ফ্লো। সেকেন্ড যে ফ্লো অর্থাৎ যেটা আউটার সার্কিট, আমার এটা হচ্ছে ইনার সার্কিট, আউটার সার্কিটটা খেয়াল করো, এটা হচ্ছে আমার মানি ফ্লো। অর্থাৎ হাউস হোল্ড সেক্টর তার ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। হাউস হোল্ড সেক্টর যেটা তোমার ফ্যাক্টরি পেমেন্টস হিসেবে পাবে, দ্যাট মিনস এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অর্গানাইজেশন এগুলো যে সেল করলো ফার্মের কাছে, তার বিনিময়ে তো একটা পেমেন্ট পেয়েছে। এই পেমেন্টটা দেখো ফার্ম এখন হাউস হোল্ড সেক্টরকে দিয়ে দিল। যে টাকাটা হাউস হোল্ড সেক্টর আর্ন করলো সেটা দিয়ে সে ফার্মের এই গুডস এন্ড সার্ভিসেস গুলো কিনছে। তার মানে মানি পেমেন্টটা আবার ঘুরে কার কাছে চলে গেল? ফার্মের কাছে। তো এটা একটা মানে ফার্ম তো প্রোডাকশন করতেই থাকবে, তাকে ইনপুট নিতেই হবে, আবার হাউস হোল্ড সেক্টরকে তো বেঁচে থাকার জন্য প্রোডাক্ট কিনতেই হবে। তো এই মানি ফ্লোটা একবার ফার্ম থেকে হাউস হোল্ড সেক্টরের কাছে যাবে, আবার হাউস হোল্ড সেক্টরের কাছ থেকে ফার্মের কাছে যাবে। এটা একটা কন্টিনিউয়াস ফ্লো, এটাকে আমরা বলছি ইনকাম ফ্লো। এতক্ষণ ধরে আমি যে কথাটা বললাম, ম্যাম এটা বুঝিনি, আরেকবার ইনকাম ফ্লোটা ম্যাম দুইটাই একটু সার্কুলার ফ্লো পুরাটা রিপিট করে। ওকে, আচ্ছা, তাহলে আসো আমি প্রথমে আগে ইনার সার্কিটটা বলি, যেটা আমি ওখানে ডায়াগ্রামে দেখালাম। তো এইভাবেই তোমাদের ডায়াগ্রামটা এরকমই হবে। এটাকে একটু অ্যানালাইসিস করার জন্য এই স্লাইডটা আমি আবার একটা অ্যাড করছি। ইনারটা হচ্ছে তোমার প্রোডাক্ট ফ্লো, তার মানে একবার প্রোডাক্ট, দ্যাট মিনস ইনপুট গুলা হাউস হোল্ড সেক্টরের কাছ থেকে যাচ্ছে ফার্মের কাছে, সেই ইনপুট ব্যবহার করে ফার্ম বিভিন্ন ধরনের গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে এবং সেটা সেল করছে কার কাছে? হাউস হোল্ড সেক্টরের কাছে। এই যে একটা প্রোডাক্ট গেল, তার বিনিময়ে আরেকটা প্রোডাক্ট পাওয়া গেল, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ফ্লো। এটা হচ্ছে বার্টার ইকোনমি। আমি তোমাদের মানি চ্যাপ্টার পড়াচ্ছি না, এই কারণে আমি তোমাদেরকে এমনি একটু কনসেপ্ট দিই। প্রথম দিকে যখন তোমার হচ্ছে কি মানি ছিল না, অর্থাৎ কোনো পেপার নোট ছিল না বা কোনো মেটালিক কয়েনও ছিল না, সেই সময় তোমার হচ্ছে কি যেটা এক্সচেঞ্জ হতো কিভাবে, সেটা হতো তোমার প্রোডাক্টের বিনিময়ে। যেমন তোমার ধান আছে, তুমি ধান দিয়ে দাও, তার ধানের বিনিময়ে তুমি যা যা লাগবে তুমি সেটা নিয়ে নাও। কিন্তু এখানে অনেক প্রবলেম ছিল, ডিভিজিবিলিটি ছিল না, ঠিক আছে? দেখা যাচ্ছে তোমার কাছে যে পরিমাণ জিনিস আছে সেটা দিয়ে তার থেকে তোমার কম পরিমাণ জিনিস লাগবে, কিন্তু তোমাকে অনেক বেশি জিনিস দিয়ে সেটা নিতে হচ্ছে। এরকম অনেক প্রবলেম হয়েছে। তোমার কাছে একটা উট আছে, একটা উট দিয়ে তুমি কি 1 কেজি চাল কিনবে না। তো এরকম অনেক প্রবলেম দেখা দেওয়ার কারণে পরবর্তীতে পেপার মেটালিক কারেন্সি গুলো আসে। মেটালিক কারেন্সি যখন অনেক ভ্যালুয়েবল এবং শেষ হয়ে যাবে, এই পসিবিলিটি দেখা দিল, তারপরে তোমার পেপার কারেন্সি আসছে। বার্টার ইকোনমি যেটা, সেটা হচ্ছে যে প্রোডাক্ট এক্সচেঞ্জ করা হতো, সেটাকে দ্রব্য বিনিময় প্রথা। এখন ইনার সার্কিট যেটা, সেটা হচ্ছে সেই বার্টার ইকোনমিটাকে রিফ্লেক্ট করছে, যে ফার্ম তার ইনপুটস গুলাকে দিয়ে দিচ্ছে। তাহলে ইনার সার্কিটটাতে আমরা দেখলাম প্রোডাক্ট ফ্লো। এই দেখো, আবার ভালো করে দেখো, এখান থেকে ইনপুট গুলা গেল ফার্মের কাছে, ফার্ম থেকে আসছে গুডস এন্ড সার্ভিসেস হাউস হোল্ড সেক্টরের কাছে, ঠিক আছে? এটা গেল প্রোডাক্ট ফ্লো। এই প্রোডাক্টের যে দাম, সেটা ফার্ম একবার ইনপুটের পেমেন্ট হিসাবে হাউস হোল্ড সেক্টরকে পে করে দিল, হাউস হোল্ড সেক্টর যেটা ইনকাম করলো সেটা দিয়ে সে গুডস এন্ড সার্ভিসেস কিনলো, এবং তখন ওই টাকাটা বা মানিটা চলে গেল ফার্মের কাছে। এটাকে আমরা বলছি ইনকাম ফ্লো। এখানে ইন ডিটেলস করে দেওয়া আছে সেটাকে, ঠিক আছে? যেমন ধর আমি এখানে লিখে দিছি এই যে জেনারেটস ইনকাম, ঠিক আছে, ইন দ্য হ্যান্ডস অফ হাউসহোল্ডস ফর রিসোর্স সাপ্লায়ার্স। কিসের জন্য রিসোর্স সাপ্লাই করছে, সেখানে ইনকামটা তাদের কাছে যাচ্ছে, এবং এই যে ইনকামটা তারা পেলো, এটা দিয়ে তারা কনজাম্পশনের পেছনে খরচ করতে পারছে, কি কি, যেটা ফার্মের দ্বারা তৈরি হয়েছে, গুডস এন্ড সার্ভিসেস, ঠিক আছে? এই কথাটাকে আমরা বলছি ইনকাম ফ্লো। আর এই পাশে আমরা দেখছি মানি ইজ নট ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটাকে প্রোডাক্ট ফ্লো বলা হয়। একটা উদাহরণ দিলে ভালো হতো। হ্যাঁ, একটা উদাহরণ দিলে ভালো হতো। ওকে, ইনকাম, ধরো তোমরা 2 বন্ধু আসছো ক্লাসে, ঠিক আছে? 2 জনের কাছে এখন তুমি যে টি শার্টটা নিবে, এখন যেমন রুয়েটে টি শার্ট গুলো সাপ্লাই হচ্ছে, টি শার্ট হচ্ছে, জ্যাকেট হচ্ছে শীতের সময়, ঠিক আছে? একটা হচ্ছে সাপ্লায়ার ইউনিট আর তোমরা হচ্ছে কনজিউমার। যদি আমি দুইটাকে মানে সেক্টর মাত্র দুইটাকে ধরি,
ঠিক আছে, একটা হচ্ছে সাপ্লায়ার, মানে ধরো হচ্ছে কি যারা একটা অর্গানাইজেশন, ওরা ওদেরকে ফার্ম হিসেবে দেখি, ওরা হলো ফার্ম, ঠিক আছে, আর তোমরা হলো হাউস হোল্ড, বা হচ্ছে তোমরা, আমরা ধরলাম জাস্ট কনজিউমার হিসেবে আলাদা করে ধরলাম। তাহলে তাদের কাছ থেকে জ্যাকেটটা তোমাদের কাছে আসছে, আর ধরো তোমাদের কাছ থেকে ইনপুট গুলা ওদের কাছে যাচ্ছে, তাহলে এটা হবে প্রোডাক্ট ফ্লো। আর যদি মানি পেমেন্ট আসে এরকম যে তারা তোমার কাছ থেকে ইনপুট গুলো কিনে তোমাকে টাকা দিল, সেই টাকা দিয়ে তুমি পরবর্তীতে আবার তাদের কাছ থেকে জ্যাকেট কিনলা, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মানি ফ্লো। অবশ্যই দুইটাই মাত্র ইউনিট, একজন হতে হবে সাপ্লায়ার আর আরেকজন হতে হবে প্রোডাকশন ইউনিট। একজন ইনপুট সাপ্লাই দিবে আর আরেকজন প্রোডাকশনে কাজ করবে, যদি দুইটা হয় সেক্টর। আর যদি তিনটা হয় বা চারটা হয় সেক্ষেত্রে আবার চেঞ্জ হবে। তো আমরা এই সার্কুলার ফ্লোটা 3 সেক্টরের ক্ষেত্রেও দেখাই, 4 সেক্টরের ক্ষেত্রেও দেখাই, কিন্তু আমাদের আসলে সময় কম, ক্লাসে আমরা শেষ করতে পারি না। শেষ করতে পারি না বলতে গেলে কি হয়, আমরা যে প্রথমের দিকে ডেফিনেশন, ডিমান্ড, সাপ্লাই, ইকুইলিব্রিয়াম এগুলো করাতে করাতে এত ক্লাস চলে যায় যে লাস্টের দিকে এসে আমরা ডিটেলস পড়াতে পারি না। এই কারণে দেখা যায় যে আমরা অনেক শর্ট করে দিই, অনেক পড়ানো শর্ট করে দিই। তোমরাও পড়তে চাও না, কারণ তোমাদের তো আবার সোশিওলজি আছে, তখন আবার বলো যে এত ডিটেলস কেন পড়াচ্ছে না, একটু শর্ট করে দেন, এত কি করে করবো। তো আমরা ওই কারণে একটু শর্ট করেই পড়াই। এটা শুধু 2 সেক্টরের কাছে। আচ্ছা, এখন বাটার ইকোনমি নাই, প্রথম কথা। আছে গ্রামের দিকে, কারো গ্রামে বাড়ি যদি থাকো, কেউ যদি গৃহস্থ পরিবারের ছেলে থাকো, তাহলে তারা জানবা যে হচ্ছে কি ওখানে এখনো বাটার ইকোনমি আছে। যেমন ধরো তুমি ধান দিয়ে, এটা হলো এগুলো ন্যাশনাল ইনকামের ডিফারেন্ট কনসেপ্ট, পরীক্ষায় মিনিমাম 2টা কনসেপ্ট আসে। দেখো জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, পিআই, ডিপিআই, গ্রস ইনভেস্টমেন্ট, নেট ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম, এগুলো শুধু নাম। এবার আসলে ডিটেলসে আমি খুব একটা টাইম নিব না, এগুলো আমি ডিটেলস লিখে দিচ্ছি যতটুকু লেখা দরকার। আমি শুধুমাত্র এমনি ডেফিনেশন গুলো মুখে বলে যাই। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যারা পুরাতন নোট দেখে পড়ো, প্রোডাক্টের জায়গায় প্রোডাকশন লেখা আছে। কি কারণে আমরা যে পরীক্ষায় খাতা দেখার সময় অনেক সময় ভুলগুলো পাই, যে এই ভুলগুলো অ্যাভয়েড করবা, কারণ এগুলোতে আমরা কোনো মার্কস দিব না। আমি এমনি নর্মালি মার্কস কাটি না, ঠিক আছে, তুমি ঠিকঠাক লিখো, আমি ঠিকঠাক মার্কস দেব। তাহলে জিডিপিটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক কথাটা খুব গুরুত্বপূর্ণ, তার মানে হচ্ছে নেট ভ্যালু, মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি। অর্থাৎ তোমার জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ক্রস করা যাবে না ইন এ গিভেন ইয়ার। ম্যাম ডেফিনেশনটা আরেকবার বলবেন? অবশ্যই। GDP is the market value of all final goods and services produced within the country. Within the country. ঠিক আছে, আমরা যেমন এখানে বলছি ডোমেস্টিক্যালি, ঠিক আছে, তুমি ডোমেস্টিক্যালি না লিখে লিখতে পারো উইদিন দ্য কান্ট্রি বা উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্যাট কান্ট্রি। কথাটা এই কারণে বললাম, আমাদের অনেক সিটিজেন যারা দেশের বাইরে থাকে, তারা তাহলে তাদের ইনকামটা কোথায় যোগ হবে? আর বাইরের অনেক সিটিজেন আমাদের দেশের মধ্যে থাকে, তাহলে তাদের ইনকামটা কোথায় যোগ হবে? যখন আমরা জিডিপি ক্যালকুলেট করি, যেহেতু বাউন্ডারি কথাটা বেশি প্রাধান্য দেওয়া হয়, যেসব সিটিজেন দেশের বাইরে থাকে তাদের ইনকামটা এখানে যোগ করা হয় না, আর যারা বাইরের সিটিজেন যারা আছে এখানে দেশের মধ্যেই আছে তাদের ইনকামটা যোগ করা হয়। এই কারণে একটা ফর্মুলা এরকম দাঁড় করানো আছে, দেখো, মার্কেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য কান্ট্রি প্লাস ইনকাম আর্নড ইন দ্য কান্ট্রি বাই দ্য ফরেনার্স, আমাদের দেশের মধ্যেই হতে হবে, মাইনাস ইনকাম রিসিভড বাই রেসিডেন্ট ন্যাশনালস ফ্রম অ্যাব্রোড। অর্থাৎ আমরা যেটা রেমিটেন্স আকারে পাই ধরো সেটা মাইনাস করতে হচ্ছে, আর যে ফরেনার গুলো আমাদের দেশে প্রোডাকশন করছে তাদের ইনকামটা এখানে যোগ করতে হচ্ছে। সিম্বলিক্যালি যদি লিখি সি প্লাস আই প্লাস জি, সি টোটাল কনজাম্পশন বা গ্রস কনজাম্পশন, আই টোটাল ইনভেস্টমেন্ট অথবা গ্রস ইনভেস্টমেন্ট, জি টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই হলো জিডিপির ফর্মুলা। একটা দেশে টোটাল কনজাম্পশন, ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যোগ করলে আমরা জিডিপি পেয়ে থাকি। যেটা আমরা জিডিপি কাউন্ট করলাম এতক্ষণ, জিডিপিটা ডোমেস্টিক্যালি যেটা ইনকামটা কাউন্ট হলো, আমরা যদি সেখান থেকে শুধু একটা জিনিস মাইনাস করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এনডিপি, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কি? দ্যাট মিনস হচ্ছে কি, জিডিপি কে আমরা বলছি উইদিন দ্য কান্ট্রি টোটাল ইনকাম, সেখান থেকে ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস করে। ডেপ্রিসিয়েশন কস্ট হচ্ছে ওয়্যার এন্ড টিয়ার কস্ট অফ মেশিনারিজ বা রিসোর্সের টোটালি তোমার যে পরিমাণ প্রতি বছর যে মেইনটেনেন্স কস্ট এবং রিপেয়ারিং কস্ট হয় সেটা যদি আমরা মাইনাস করি যেটা পাবো তাহলে সেটা হচ্ছে এনডিপি। তাহলে জিডিপি এট ফ্যাক্টর কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলছি নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আমি যতগুলো ফর্মুলা বলছি, জিডিপি এর ফ্যাক্টর কস্ট কি? জিডিপি এর ফ্যাক্টর কস্ট মানে তোমার টোটাল ইনকামটা, ঠিক আছে, ডোমেস্টিক্যালি যেটা ইনকাম, তুমি জিডিপি জিডিপি ফ্যাক্টর কস্ট লেখা আছে এই কারণে যে আমরা ইনপুট গুলো ইউজ করে যে পরিমাণ তৈরি হয়েছে সেটা। ফ্যাক্টর কস্ট হচ্ছে তোমার যেটা আমরা 3টা ডেফিনেশন দিয়েছিলাম, তো তার মধ্যে এটা হচ্ছে প্রোডাকশন ভিউ দিয়ে করা, অর্থাৎ নিট ভ্যালু অফ টোটাল কি ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস।
তিন ভাবে কাউন্ট হয়, এখানে একটা লিখে দেওয়া হয়েছে, এটা অ্যাড ফ্যাক্টর কস্ট কথাটা লিখে দেওয়া হয়েছে। ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা আরেকবার একটু বলবেন ম্যাম? এটা হচ্ছে রিপেয়ারিং কস্ট, বাট আমরা সহজ কথা বলি ওয়ার অ্যান্ড টেয়ার কস্ট। যখন কোনো মেশিন নষ্ট হয়ে যায় সেটা রিপেয়ার করতে বা রিপ্লেস করতে যে পরিমাণ খরচ হয় সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট। মেইনটেনেন্স কস্ট বা তোমরা লেখো মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিং কস্ট। এটা ডেপ্রিসিয়েশন কস্টের ডেফিনেশনটা হচ্ছে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিং কস্ট অফ মেশিনারিজ বা রিসোর্সেস, সেটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়। এই যে আমরা বলছি যে ক্যাপিটাল ইকুইপমেন্টস কিন্তু প্রত্যেক বছরই নষ্ট হয়, প্রোডাকশনের সময় নষ্ট হবেই। এই যে ক্যাপিটাল ইকুইপমেন্টস গুলো যে নষ্ট হলো, ওয়ার্স আউট আর বিকাম অবসলিট লিখে দিছি আমি, এটা রিপেয়ার করতে যে পরিমাণ খরচ হয় সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। এটা যদি আমরা জিডিপি থেকে মাইনাস করি তাহলে সরাসরি আমরা পেয়ে যাবো এনডিপি। এই প্রত্যেকটা ফর্মুলা তোমাদের লাগবে, প্রত্যেকটা ফর্মুলা। এবার আসি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি? GNP is the market value of all final goods and services produced by using the resources of that country. এখানে বাউন্ডারির কথা বলা হয় নাই, কিন্তু এখানে একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে ন্যাশনালস, সিটিজেন। অর্থাৎ জিএনপিটা হচ্ছে ওই দেশের সিটিজেনদের দ্বারা প্রডিউসড যে প্রোডাক্ট গুলো আছে, ফাইনাল প্রোডাক্ট, তার ভ্যালুটাকে আমরা বলছি জিএনপি। তাহলে জিএনপিটা কি আমরা একটু নিচে আবার অ্যাড করে দিচ্ছি, খেয়াল করো। যে ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস এন্ড সার্ভিসেস, তার মানে প্রথমে হচ্ছে জিডিপি আসছে, এটা প্লাস ইনকাম আর্ন বাই দ্য ন্যাশনালস ইন ফরেন কান্ট্রিজ, অর্থাৎ যে বাইরের দেশে যে সিটিজেন গুলো আছে ওই দেশের, তাদের ইনকামটা এখানে যোগ করতে হবে। কিন্তু ওই দেশের মধ্যে যে ফরেনার্স গুলো আছে তাদের ইনকামটা ম্যানেজ করে দিতে হবে। অনেক সময় হয় কিনা সিম্বলিক্যালি আমরা যেটা দেখাচ্ছি সেখানকার ডাটা এবং ম্যাথে যে ডাটা দেওয়া থাকে সেটার মধ্যে একটু পার্থক্য থাকে। দেখা গেল তো আমরা হচ্ছে কি এখানে যেমন সিম্বলিক্যালি জিএনপি যেটা আছে এটা লেখাটা একটু কেটে গেছে, ঠিক আছে? জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, নিচের লাইন যেটা ছিল সেটা ছিল এটা, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম এখানে লেখা আছে, জিডিপি প্লাস এক্স মাইনাস এম লেখা আছে এখানে। জিডিপির ফর্মুলা কি ছিল? সি প্লাস আই প্লাস জি, তার সাথে প্লাস এক্স মাইনাস এম যোগ হবে। তো অনেক সময় হয় কিনা এই যে সিম্বলিক্যালি যে ডাটাগুলো আছে সেগুলো দেওয়া নাই, কিন্তু তোমাকে ইনকাম অফ দ্য সিটিজেন দেওয়া আছে, ইনকাম অফ দ্য ফরেনার্স দেওয়া আছে, জিডিপির ভ্যালু দেওয়া আছে, তোমাকে জিএনপি ক্যালকুলেট করতে বলা হয়েছে। যেভাবে আসো তোমরা যেন পারো এই কারণেই বারবার লিখে দাও। তাহলে নিচের ফর্মুলাটা কারোর কাছে খাতা থাকলে একটু লিখে রাখতে পারো, জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। জুম আউট করলেই তো হয় মনে হয়। হ্যাঁ হয়, এই কিন্তু স্লাইডে জুম আউট করতে একটু মুশকিল হয়। এটা Ma'am, তোমাদেরকে তোমাদের যে শীট দেওয়া আছে না, শীটে করে দেওয়া আছে, তোমাদেরকে একটা শীট দেওয়া আছে এটা। আর একবার একটু ফর্মুলাটা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সব ক্যাপিটাল লেটারে হবে, কোনো স্মল লেটার ইউজ করবে না। সি প্লাস আই প্লাস বি প্লাস এক্স মাইনাস এম। হ্যাঁ, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নিট এক্সপোর্ট, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্স হলো এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট। আমি আসছি ফর্মুলাটা আমি আবার দেখাবো একবার। এবার আসো এনএনপি, একইভাবে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস করো, যেটা পাবা সেটা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এখন জিএনপি জিডিপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস করে যেটা পাচ্ছি এনডিপি এবং এনএনপি, এই দুইটা আসলে কিন্তু বেটার মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, বাট দ্য প্রবলেম ইজ ডাটা অফ ডেপ্রিসিয়েশন কস্ট। যে আমরা রুয়েটের কথা যদি বলি, অনেক বড় পরিসরে না যায়, এটা ছোট একটা এক্সাম্পল হিসাবে নিই। এক বছরে কি পরিমাণে এর ক্যাপিটাল ইকুইপমেন্টস নষ্ট হয়েছে এবং এটা রিপেয়ারিং কস্ট কতটুকু, সেটার কি কোনো উল্লেখ আদৌ তুমি মনে করছো বাবা? এক্সাক্ট হিসাবটা পাওয়া যাবে, কি পরিমাণ লাইট নষ্ট হলো, ফ্যান নষ্ট হলো, টেবিল নষ্ট হলো, বা কোথায় কোথায় দেয়াল রং করছে, এসে কোন 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 জায়গাগুলো ঠিক করছে, এগুলো সঠিক ডাটা পাওয়া যায়? পাওয়া যায় না। ম্যাম রাখতে চাইলে তো পসিবল, যদি কেউ বলে। রাখতে চাইলে পসিবল, কিন্তু রাখা হয় না। কেন রাখা হয় না? কারণ তুমি তো এইসব জায়গাগুলোতে টাকা অভিযোগ করতে পারবে না। করতে পারবা? পারবা না, পারবা না। এই কারণে ডাটা পাওয়া যায় না। আমাদের মতো প্রত্যেকটা ডেভেলপিং কান্ট্রিতে ন্যাশনাল ইনকাম কাউন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট কাউন্ট করা যায় না, মানে জানাই যায় না। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা লাইট রিপেয়ার করতে তোমার হয়তো 15 টাকা খরচ হয়েছে, সেখানে লিখে দিছে 50 টাকা খরচ হয়েছে। এটাই তো করে নাকি?
জি ম্যাম, এমনই হয়। এক্সাক্ট যে ডাটাটা সেটা আমাদের দেশে পাওয়া যায় না। তো যদিও এনডিপি এবং এনএনপি বেটার মেথড, কিন্তু যেহেতু আমরা ডেপ্রিসিয়েশন কস্টটা প্রপারলি মেজার করতে পারি না, এ কারণে আমাদের মতো দেশগুলোতে আমরা এনএনপি ইউজ করি না বা এনডিপি ইউজ করি না, আমরা জিডিপি এবং জিএনপি এই কনসেপ্ট গুলো বেশি ইউজ করি। বাংলাদেশ মোস্টলি প্রিফার জিডিপি কনসেপ্ট, কিন্তু অনেক বইতে দেখবা, বিশেষ করে ভালো ভালো বইতে দেখবো ওখানে এনএনপি লেখা আছে। কারণ কি? কারণ তাদের দেশে ডাটা আছে, তারা ইউজ করতে পারে, তারা নিট ন্যাশনাল প্রোডাক্টটা সরাসরি পাচ্ছে। এটা বেটার মেথড, কেন ইউজ করবে না? তারা পাচ্ছে, তারা করছে, আমরা পারি না। তাই আমাদের যে বইগুলা, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিজ, আমরা যেগুলো মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজ গুলো আছে, ঠিক আছে, বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ আছে, তারা মোস্টলি জিডিপি জিএনপি সরাসরি প্রিফার করে, এবং কারণ এটা গ্রস। আমরা ডেপ্রিসিয়েশন কস্ট যদি ম্যানেজ করতে পারি তাহলে আমরা ভালো ডাটা পাবো বা অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকামটা জানতে পারবো, কিন্তু আমাদের কাছে ডাটা থাকে না ডেপ্রিসিয়েশন কস্টের, এই জন্য আমরা ব্যবহার করতে পারি না। পার্থক্য জিডিপি জিএনপি এবং জিএনপি এনএনপি দুইটা পার্থক্য। নর্মালি পরীক্ষায় অবশ্যই পার্থক্য আসে, যে কোনো একটা। আমি একটা করে দিছি, একটা করার দায়িত্ব তোমাদের, আমার না। দেখো আমি এখানে জাস্ট একটা, আমি শুধু ফুল ফর্মটা ডেফিনেশনটা দিয়ে দিছি। একটা জিডিপিতে আমরা কি দিতে পারি? স্ট্রেংথ অফ দ্য কান্ট্রি, অফ এ কান্ট্রিজ লোকাল ইকোনমি। আর এটা আমরা আসলে সিটিজেনদের ইকোনমিক কন্ডিশনটা বুঝতে পারি সিম্বলিক্যালি, দুইটা দিয়ে যাচ্ছে, সি প্লাস আই প্লাস ডি প্লাস এক্স মাইনাস ওয়ান, আর এটা শুধু সি প্লাস আই প্লাস ডি। এখন যে এম এক্স মাইনাস এম, এম কি ইনপুট? হ্যাঁ, এক্স এক্সপোর্ট, এম ইম্পোর্ট। ওকে, এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারি। কি কি আমি আবারও বলে দিই, যেমন ধরো ফরেনার্স ইনকাম, লিভিং ইন দ্যাট কান্ট্রি, ওটা কোথায় অ্যাড হয় কোথায় অ্যাড হয় না, বা ইনকাম অফ দ্য সিটিজেন, ঠিক আছে, সেই যারা বাইরে আছে, ন্যাশনাল লিভ আউটসাইড অফ দ্য কান্ট্রি, তাদের ইনকামটা কোথায় যোগ হচ্ছে যোগ হচ্ছে না, এই জিনিসগুলো তোমরা এখানে অ্যাড করে আরো বড় করতে পারো। পরীক্ষায় শুধু লেখার একটাও। মানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। একটা দেশ কতটা উন্নত কি অনুন্নত এটা কি ম্যাডাম জিডিপির উপর নির্ভর করে না জিএনপির উপর নির্ভর? জিডিপি জিএনপি দুইটাই ন্যাশনাল ইনকামের কনসেপ্ট, ঠিক আছে, যে কোনো একটা দেখলেও বোঝা যাবে। মানে জিএনপি যত বেশি হবে সেই দেশ তত উন্নত? হ্যাঁ, যত বেশি ন্যাশনাল ইনকাম, আমরা এটাই প্রাইমারি ইন্ডিকেটর, ঠিক আছে, প্রাইমারি ইন্ডিকেটর যে ন্যাশনাল ইনকাম দেখে আমরা বুঝতে পারি যে সে দেশটা ডেভেলপড, ডেভেলপিং, না হচ্ছে আন্ডার ডেভেলপড, ঠিক আছে, এটা আমরা ন্যাশনাল ইনকাম দেখে বুঝি। সেটা আমি বললাম না যে তোমার কাছে কি ডাটা আছে সেটার উপরে বেস করে এক এক দেশ এক এক মানে মেথডটা ফলো করে। আমরা জিডিপিটাকে বেশি প্রিফার করি, ঠিক আছে। বাংলাদেশের ক্ষেত্রে কি জিএনপিটা বেশি না জিডিপির চেয়ে? আমাদের দেশের ক্ষেত্রে জিডিপি বেশি, বাংলাদেশে জিডিপি বেশি। আমাদের যে পরিমাণ ন্যাশনালস বাইরে যায়, আমাদের রেমিটেন্স আকারে অনেক আসে, কিন্তু আমাদের যেটা এক্স মাইনাস এম, এটা নেগেটিভ। আমরা ইম্পোর্ট বেশি করি, যতটা রেমিটেন্স আসে তার চাইতে বেশি আমরা ইম্পোর্ট করি, আমাদের এটা নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয়, যদি যদি জিরো হতো তাহলে জিডিপি ইকুয়াল টু জিএনপি হতো, কিন্তু যদি এটা নেগেটিভ হয় তাহলে জিএনপি উইল বি লেস দেন জিডিপি, ঠিক আছে। আমাদের দেশে জিডিপি বেশি কারণ আমাদের নিট এক্সপোর্ট নেগেটিভ, আমরা ইম্পোর্ট বেশি করি, ঠিক আছে। এই কারণে বাংলাদেশের কোনো অথারের লেখা যদি তুমি বই পড়ো তাহলে দেখবো ওখানে খালি বারবার জিডিপি লেখা। ইন্ডিয়ান অথারের বই পড়ো, সেখানে জিএনপি লেখা বারবার। আমেরিকান বা তুমি হচ্ছে কি ইংল্যান্ডের কোনো অথারের বই পড়ো, সেখানে দেখবে এনএনপি লেখা। এটা কনফিউজ হওয়ার কিছু নাই, সবগুলো ন্যাশনাল ইনকামের কনসেপ্ট, কিন্তু কান্ট্রি ওয়াইজ সে যে দেশের এক্সাম্পল নিয়ে লিখছে সে দেশে কোনটা আসলে প্রচলিত। পরীক্ষায় অ্যাটলিস্ট 5টা পার্থক্য লিখতে হবে, অ্যাটলিস্ট, ম্যাক্সিমাম 7টা, আরো বেশি করতে পারো তোমাদের ইচ্ছে, কিন্তু 5টা নিচে কোনোভাবে পার্থক্য লেখা যাবে না, তাহলে কিন্তু মার্কিং মানে তোমার কম হয়ে যাবে। এটা পার্থক্য একটা তোমরা করে নিবা। পার্সোনাল ইনকাম, আচ্ছা, এখন ধরো আমি একটা রিসার্চ করি যে বাংলাদেশের মানুষের আয়ের পরিবর্তন, আসলে আমাদের আমরা ইনকাম চেঞ্জটা দেখাবো। সবার কাছে কাছে গেলাম, আমি জিজ্ঞেস করছি ভাই আপনার পার্সোনাল ইনকাম কত। এমনিতে আমাদেরকে ডাটা কালেকশনের সময় বলে দেওয়া হয় কাউকে তার ইনকাম সম্পর্কে শুরুতে কোশ্চেন করবেন না, তাহলে ও আর কোনো উত্তর দেবে না। অনেক গল্প স্বল্প করে তার পুরো বায়োডাটা জেনে তাকে মানে কমফোর্টেবল ফিল করায়, তারপরে তার ইনকাম সম্পর্কে কোশ্চেন করে, না হলে আপনি এক্সাক্ট ডাটা পাবেন না। এটা আমাদেরকে বলেই দেওয়া হয় সার্ভে করার সময়। তো তারপরেও তুমি কি মনে করো যে সবাই যার ধরো কোটি কোটি টাকা, সেও বলবে না আমি খুব অসুবিধার মধ্যে আছি, লোনে আছি। বিশেষ করে গ্রামের দিকে যারা ব্যবসা করে, তোমার মনে হয় যে তারা এক্স্যাক্টলি ইনকাম বলে না? তাহলে পার্সোনাল ইনকাম আমরা কেমন করে পাই? পার্সোনাল ইনকাম পাওয়া হয় তুমি সরাসরি, আমরা যেখানে বলছি যে হচ্ছে কি প্রত্যেক ব্যক্তির ইনকাম আলাদা আলাদা ভাবে দেখাও, অথবা ন্যাশনাল ইনকাম থেকে বের করো। এখন ন্যাশনাল ইনকাম থেকে আমরা কি করে বের করবো?
ন্যাশনাল ইনকাম মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস। গভর্নমেন্ট একটা দেশের সিকিউরিটি প্রদানের জন্য যে পরিমাণ খরচ করে সেটা বাদ দিয়ে দাও, কারণ এটার সাথে পার্সোনাল ইনকামের কোনো রিলেশন নেই। কর্পোরেট ইনকাম ট্যাক্স গুলো বাদ দাও, এটার সাথে পার্সোনাল ইনকামের কোনো সম্পর্ক নেই। আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট যেটা, এটাও আমরা ব্যক্তি হিসাবে পাই না, ঠিক আছে? অতএব এটা মাইনাস করো, শুধু যোগ করো কোনটা? ট্রান্সফার পেমেন্টস, যেটা গভর্নমেন্ট বিভিন্ন ভাতা আকারে আমাদের দেয়, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনকামের মধ্যে যোগ হবে। এই কন্ট্রিবিউশন গুলো বাদ দিয়ে যা থাকবে ন্যাশনাল ইনকামে, তার সাথে ট্রান্সফার পেমেন্টে যোগ করলে একটা ব্যক্তির পার্সোনাল ইনকাম পাওয়া যাবে। এই একটা ফর্মুলা দাঁড় করানো হয়েছে। নট নেসেসারি সবার ক্ষেত্রে সমান হবে। ম্যাম আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিটস কি? যখন কোনো কর্পোরেট হাউস প্রফিট করে, তার একটা অংশ ডিভিডেন্ড আকারে তার শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, আর একটা বড় অংশ ভাগ করা হয় না, সেটা রেখে দেওয়া হয় যদি ফার্দার কোম্পানি বা কর্পোরেট হাউসটা কোনো বিপদের মধ্যে পড়ে বা লস করে, সেই সময়টা রিকভার করার জন্য। এটা অনেক বড় অ্যামাউন্টের হয়। ধরো সে যা প্রফিট করলো তার 60% সে আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট আকারে রাখবে, আর 40% ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম এই যে ও যে অ্যামাউন্টটা রাখতেছে, যে মানে হ্যাঁ। যখন কোনো প্রকার সমস্যা হবে তখন সেটা ইউজ করার জন্য, এটার উপর কি সে কোনো ইন্টারেস্ট বা কোনো ধরনের কিছু হয়, নাকি জাস্ট একটা ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দেওয়া হয়? না, এরা তারা একটা হিসেবে রাখে, হ্যাঁ তারাও ইন্টারেস্ট পায়, তো এটার প্রেক্ষিতে তারা আবার ইন্টারেস্ট পায়, এবং এটা ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট হয়। তো এটা ন্যাশনাল ইনকামের মধ্যে সরাসরি কাউন্ট হয়। আমরা যেন এটা পার্সোনাল ইনকাম বের করছি, যেন এটা ম্যানেজ করে দিচ্ছি ন্যাশনাল ইনকামের মধ্যে, কিন্তু এটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড ছিল, যেন বাদ দিয়ে বের করছি, কারণ এটা তো কর্পোরেট হাউসের ইনকাম, এটা আমাদের পার্সোনাল ইনকাম না, ঠিক আছে? ম্যাম ট্রান্সফার পেমেন্টস কি? ভাতা, যত ধরনের ভাতা সরকার দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ঠিক আছে? যত ভাতা আছে, ঠিক আছে, প্রতিবন্ধী ভাতা, সব ভাতাগুলোকে একসঙ্গে আমরা বলছি ট্রান্সফার পেমেন্ট, ইনক্লুডিং পেনশন, ঠিক আছে? চিকিৎসা ভাতা থাকে ওখানে। এবার আসলে ডিসপোজেবল ইনকাম বা ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। হ্যাঁ হ্যাঁ বলো, শেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার না ম্যাম, এটা শর্টে বলা যায়। আরেকবার বললাম, বুঝি নাই। শেয়ারের কনসেপ্টটা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ধরো তুমি স্কয়ারের শেয়ার কিনে রাখছো। এখন তুমি যদি স্কয়ারের শেয়ার কিনে রাখছো, স্কয়ারের শেয়ার তো মিনিমাম 100টা কিনতে হয় একবারে। স্কয়ার কোন একটা, ওর যে প্রোডাক্টটা তুমি কিনছো, ধর মেডিসিনের দিয়ে কিনছো তুমি, ওর যে লাভটা হলো তখন সে ডিভিডেন্ড দিবে, অর্থাৎ তুমি আগের তুলনায় এখন সেটা একটু বেশি দামে বিক্রি করতে পারবে, সেটা প্রফিট তোমাকে সে দিল, তার একটা প্রফিট শেয়ার করলো। বা এরকম করে যে হচ্ছে তোমার শেয়ারের পরিমাণটা বেড়ে যায়, আগে তোমার কাছে 100 ছিল, 120টা হয়ে গেল এখন। ক্ষতি হলে কি ম্যাডাম ক্ষতির ভাগও নিতে হবে? নরমালি শেয়ার হোল্ডাররা ক্ষতির ভাগ নেয় না। হ্যাঁ, তোমাকে ক্ষতির ভাগ তো নিতে হবে, কারণ শেয়ারের দাম কমে যাবে, তুমি লসে পড়ে গেলে না। ম্যাডাম এটা কি ম্যাডাম এখানে কি স্কয়ার আমাকে ডিরেক্ট কোনো অ্যামাউন্ট দিবে, নাকি আমাকে ও না, না, মানে ও শেয়ারের পরিমাণটা আমাকে বাড়ায় ওটা দিবে। আবার সেল করতে হবে? হ্যাঁ, ওটা তোমাকে আবার সেল করতে হবে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওয়েট করতে হবে। ম্যাম স্টক কিন্তু মার্কেট তো আসলে খুবই আনস্টেবল, আমাদের দেশে বিশেষ করে খুবই আনস্টেবল। পৃথিবীর যে কোনো দেশের প্রেক্ষিতে এটা সবসময় স্মুথ যায় না, ঠিক আছে? খুব ম্যাম খেয়াল কিন্তু রাখা লাগে। সিস্টেম তো এটা না যে আমি যদি স্কয়ারের যত পার্সেন্ট শেয়ার থাকবে, স্কয়ার বছর শেষে যেটা মুনাফা হবে হ্যাঁ তার হ্যাঁ কিছু ইন্টারেস্ট ম্যাম আমি মানে যত পার্সেন্ট শেয়ার হোল্ডার সেই হিসেবে আমি পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পাবা প্রফিট কিন্তু ম্যাম এইভাবে। তাহলে আমি সেল না করলেও পারি। কিন্তু তুমি যেটা প্রফিটটা পাবা সেটা তোমাকে ইন ক্যাশ দিবে না, তো তোমাকে ইন ক্যাশ দিবে না, তো তোমাকে প্রোডাক্ট আকারে দিবে, ঠিক আছে? তোমাকে বললো যে তোমার হচ্ছে কি, আগে তোমার কাছে ধরো 1000 শেয়ার ছিল, তুমি ওখানে হয়তো বা তোমাকে আর 50টা 100টা শেয়ার বাড়াই দিল, বুঝতে পারছো? জি ম্যাম। এইটাই প্রোডাক্ট আকারে দাও। এবার আসলে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, এটা কি? আমরা যেটা ইনকাম করি, দ্যাট মিন্স আমাদের যেটা পার্সোনাল ইনকাম, সেটা আমরা পুরোটা খরচ করতে পারি না। কেন পারি না? কারণ একটা অংশ আমাদেরকে কম্পালসারি ট্যাক্স হিসাবে দিতে হয়। তুমি ধরো প্রতি মিনিটে ট্যাক্স দিচ্ছ, কথা বলো যখন, প্রোডাক্ট কেনো যখন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ট্যাক্স ইনক্লুডেড আছে। এটা কি তুমি ইচ্ছা করে দাও? দাও না, তোমার কাছ থেকে কেটে নেওয়া হয়। এটা কম্পালসারি পেমেন্ট, তোমাকে করতেই হবে। যখন আমরা পার্সোনাল ইনকাম থেকে ট্যাক্সের পরিমাণটা বাদ দিয়ে দেবো, তখন যেটা পাবো সেটাকে আমরা বলছি ডিসপোজেবল ইনকাম বা ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। ডিআইও লিখতে পারো, ডিপিআইও লেখা যায়, দুইটাই লেখা যায়। এখন তোমাকে একটা ম্যাথ দিলাম, সেখানে ধরো তোমাকে আমি ট্যাক্সের পরিমাণ লিখে দিই নাই, তাহলে তুমি কিভাবে যে ডিসপোজেবল ইনকাম বের করবে? অল্টারনেটিভ একটা ওয়ে হচ্ছে, যেটা আমরা যে টাকাটা আমরা খরচ করতে পারি, সেটা বেসিক্যালি আমরা কি কি কাজে খরচ করি, আইদার অন কনজাম্পশন অর সেভিংস। তো যদি তোমাকে সরাসরি ট্যাক্সের পরিমাণ না দেওয়া থাকে এবং ডিসপোজেবল ইনকাম বের করতে বলে বা ডিসপোজেবল পার্সোনাল ইনকাম বের করতে বলা হয়, তাহলে তুমি কনজাম্পশন এবং সেভিংস এর পরিমাণটা যোগ করে দিবা, তাহলেই তোমার ডিসপোজেবল ইনকামটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে ম্যাডাম, আসলে হ্যাঁ, কনজাম্পশনটা যে মানে
যোগ করলাম, এখন আমরা তো অনেক সময় জানি না যে কত টাকা ট্যাক্সের পিছে আমরা পে করলাম, তাহলে এটাই তো বললাম যে তোমার ট্যাক্সটা তো উল্লেখ থাকবে না, ট্যাক্স তো সবসময় উল্লেখ থাকবে না, তোমাকে পার্সোনাল ট্যাক্সের পরিমাণ তো সবসময় উল্লেখ থাকে না। তো সেই তাহলে তো ক্ষেত্রে ম্যাম কনজাম্পশন যদি ইনক্লুড করি তাহলে তো ট্যাক্সটাও চলে আসলো, কারণ আমরা তো মানে না জানতেছি না যে ট্যাক্সটা কতটুকু। আচ্ছা, ওইটা আচ্ছা আসলে ওইভাবে ভাগ করা হয় না, ট্যাক্সের পরিমাণটা এখানে উল্লেখ করে দেওয়া থাকে, ডিরেক্ট ট্যাক্স অথবা ইনডিরেক্ট ট্যাক্স যেটা হোক উল্লেখ করে দেওয়া থাকবে, ঠিক আছে, উল্লেখ করে দেওয়া থাকবে। ইনডিরেক্ট ট্যাক্স কিভাবে উল্লেখ করে দেওয়া হয়, এটা উল্লেখ করে দেওয়া হয় যে হচ্ছে আসলে আমরা যে প্রোডাক্টের পেছনে আমরা যে ট্যাক্সটা দিই সেটা তো আসলে আমাদের দেওয়ার কথা না, ওটা ওই প্রতিষ্ঠানের উপরে গভর্নমেন্ট ইম্পোজ করছে, প্রতিষ্ঠানটা ওই ট্যাক্সের টাকাটা আমাদের ঘাট থেকে তুলে নেয়, ঠিক আছে। এই কারণে আমরা দামটা আমরা দিই, কিন্তু ট্যাক্সটা কিন্তু ডিরেক্ট আমাদের উপরে দেওয়া হয় নাই, যেহেতু ডিরেক্ট আমাদের উপরে দেওয়া হয় নাই এই কারণে আমরা কনজাম্পশন থেকে ওই ট্যাক্সটাকে আলাদা করতে পারি না। যেটা ডিরেক্ট তোমার উপরে ইম্পোজ করা হয়েছে শুধুমাত্র সেই ট্যাক্সটাকে তুমি আলাদা করে দেখাতে পারো, কিন্তু যেটা তোমার উপরে ইম্পোজ করা হয় নাই কিন্তু তুমি ট্যাক্সের বার্ডেনটা বেয়ার করছো সেটা তুমি কেমন করে আলাদা করে দেখাবা, পারবা না, এটা ইনক্লুডেড থেকেই যাবে এটাই। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম ন্যাশনাল ইনকাম, কাউন্ট করি আমরা তিন ভাবে, প্রোডাকশন মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। আমার খুব একটা বেশি নাই, প্রায় শেষের দিকে। প্রোডাকশন মেথড, প্রোডাকশন মেথডে আমরা কি করি, ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কাউন্ট করি, ঠিক আছে। ফাইনাল গুডস এন্ড সার্ভিস যদি কাউন্ট না করি, তুমি যদি প্রত্যেকটা স্টেজ কাউন্ট করো, যেমন ধরো মার্কেট থেকে যে রুটিটা আমরা কিনি খাবার জন্য, আমরা শুধু তার ভ্যালুটা কাউন্ট করতে পারবো, আমি গমের দাম কাউন্ট করতে পারবো না, আটার দাম কাউন্ট করতে পারবো না। যদি করো তাহলে একই প্রোডাক্টের প্রাইস 2বার থেকে 3বার কাউন্ট করা হয়ে যাবে, ন্যাশনাল ইনকাম অনেক বেশি দেখাবে কিন্তু অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম তত বেশি না। কারণ কি জানো, যখন গমটা বিক্রি করা হয় গমে যে কস্ট অফ প্রোডাকশন এবং প্রফিট যোগ করেই বিক্রি করা হয়, তারপরে গমটাকে কিনবে মিলার কিনলো, ধরো সে মিলে নিয়ে গেল যে দামে কিনলো, তারপরে ওইটা কাটা বানাতে তার যে খরচ হলো সেই খরচ এবং তার প্রফিট তিনটা যোগ করে সে ওইটা একটা বেকারির কাছে বিক্রি করে দিল। বেকারি আবার যে দামে কিনলো সেই তার সাথে তার ডো বানাতে তার লেবার কস্ট, তার মানে প্রোডাকশন কস্ট এবং প্রফিট যোগ করে সে একটা ব্রেড বানাবে, এই ব্রেডের দামের মধ্যে তার কস্ট অফ প্রোডাকশন, কেনার দাম এবং প্রফিট যোগ করে ব্রেডের দাম ফিক্সড করা হয়। এই ব্রেডটি এসে আমরা দোকান থেকে কিনি প্রাইসে, তার মানে ব্রেডের মধ্যে কিন্তু বাকি সবগুলা দাম প্রফিট সব ইনক্লুডেড আছে। এখন যদি তুমি আলাদা করে আবার গমের দামও যোগ করো ব্রেডের দামও যোগ করো তাহলে হবে কিনা একই প্রোডাক্টের প্রাইস তুমি 2বার কাউন্ট করে ফেললে, এটাকে বলা হয় ডাবল কাউন্টিং। এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য বলা হয় যে ওই যে প্রোডাক্টে তুমি কাউন্ট করছো তার কোনো প্রাইমারি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কাউন্ট করা হবে না, শুধুমাত্র ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কাউন্ট করা হবে, তাহলে ডাবল কাউন্টিং হবে না। ওকে, এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ডাবল কাউন্টিং শুড বি আপডেট, এই মেথডের মধ্যে প্রথম যে মানে নোটটা দেওয়া থাকে সেটা। এবং যেসব সার্ভিসের জন্য কোনো পেমেন্ট দেওয়া হয় না, তুমি ফ্রি সার্ভিস পাও, যেমন 999 কল দাও, ফ্রি সার্ভিস, এটা একটা তোমাকে সেবা দেওয়া হচ্ছে কিন্তু তোমাকে তার জন্য কোনো পেমেন্ট দিতে হচ্ছে না, এই ধরনের সার্ভিস উইদাউট পেমেন্ট এগুলো ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট হবে না। ইনকাম মেথডে কি বললাম আমরা, যে সবার ইনকাম যোগ করলে ন্যাশনাল ইনকাম পাওয়া যায়, যেহেতু সেভাবে পাওয়া যায় না আমরা 4টা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ইনকাম যোগ করি, লেবারের রেন্ট, লেবারের ওয়েজ এন্ড স্যালারি, ক্যাপিটাল ইন্টারেস্ট এবং অর্গানাইজেশনের প্রফিট, এই 4টা যোগ করে ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয়। তাহলে ন্যাশনাল ইনকাম যখন আমরা এই পদ্ধতিতেই কাউন্ট যদি করি তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। ফার্স্ট অফ অল, ট্রান্সফার পেমেন্ট যেগুলো সরকার আমাদের ভাতা আকারে দেওয়া হয় সেগুলো ন্যাশনাল ইনকামের মধ্যে যোগ হবে না, পার্সোনাল ইনকামে যোগ হবে বাট নট ইন ন্যাশনাল ইনকাম। আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট যেটা সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে যোগ করতে হবে। এবং যেসব আনপ্রোডাক্টিভ ডেপ্ট আছে তাদের যে ইন্টারেস্ট সেগুলো বাদ দিতে হবে, যেমন তুমি বিয়ে করার জন্য টাকা ব্যাংক থেকে লোন তুলছো, এটা আনপ্রোডাক্টিভ ডেপ্ট। খাওয়ার জন্য লোন তুলছো, কিস্তি নেওয়া হয় না, ঠিক আছে, কিস্তি নিয়ে অনেক সময় তুমি নিজে পার্সোনাল ইউজের জন্য খরচ করে ফেলেছো, সেটা কোনো প্রোডাকশন ইউজ করে না, এটা যে ইন্টারেস্ট এগুলো সব চলে যায় তোমার হচ্ছে ন্যাশনাল ইনকাম থেকে বাদ দিতে হবে বলেই দেওয়া হয়। অথবা তুমি যে তোমার শখের বসে বসে তুমি লোন করে বেড়াতে গেছো, ঠিক আছে, এরকম এই ধরনের খরচগুলো বাদ দিতে হবে, এটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এখানে কি বলা হয়, যদি ইনকাম যোগ করলে ন্যাশনাল ইনকাম পাওয়া যায় তাহলে খরচ যোগ করলে ন্যাশনাল ইনকাম পাওয়া যাবে। এখন আমরা তো শুধু ইন্ডিভিজুয়াল খরচ করি না, একটা বড় অংশ খরচ কে করে, গভর্নমেন্ট করে। এই মেথডের মাধ্যমে বলা হচ্ছে যে আমরা পার্সোনাল যে আমাদের কনজাম্পশন ইনভেস্টমেন্টের পেছনে বেসিক্যালি আমরা খরচ করি, এই দুইটা তো যোগ করতে হবে, তার সাথে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যোগ করে একসঙ্গে যেটা হবে সেটাই হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম, সব খরচগুলো যোগ করে। এই কারণে ফর্মুলাটা দ্বারা এরকম, কনজাম্পশনের পেছনে কি পরিমাণ খরচ করলাম, ইনভেস্টমেন্টের পেছনে গভর্নমেন্ট কি পরিমাণ খরচ করলো এবং তার সাথে আমার নিট এক্সপোর্ট বাবদ কি পরিমাণ খরচ হলো সেটা সবই ন্যাশনাল ইনকামের মধ্যে যোগ করা হয়। ম্যাম এটা দিলে হচ্ছে জিএনপি বের হয়ে যাবে না? হ্যাঁ, জিএনপি বের হবে ইনকাম দিয়ে, একই ফর্মুলা আমরা যদি এক্সপেন্ডিচারের ডাটা পাই তাহলে আমরা তোমার এই পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম পেয়ে যাবো। ওকে,
এবার আসলে বাংলাদেশ কোন পদ্ধতি ইউজ করে? ম্যাডাম জিএনপি আর ন্যাশনাল ইনকাম কি একই জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি সবই ন্যাশনাল ইনকাম। কান্ট্রি ওয়াইজ আমরা কোন মেথড ইউজ করি সেটা শুধু ভ্যারি করে। ঠিক আছে, বাংলাদেশ কোন ম্যাডাম মেথড একটা ইউজ করে কোশ্চেন ছিল না, বলো। ম্যাডাম বললেন যে সবার খরচ যোগ করলে ন্যাশনাল ইনকাম পাওয়া যাবে, তো ম্যাডাম অনেকে তো অনেক সময় টাকা জমা রাখে, অনেক ক্ষেত্রে ওই টাকাটা তো সে খরচ করে না, তাহলে কি আচ্ছা, সেটা তুমি যে যোগ হবে না টাকাটা ম্যাডাম? জমা করছো সেটা কোথায় করছো? ব্যাংকে? জি ম্যাডাম, ওকে, ব্যাংকে ব্যাংক অথবা ওই কেউ টাকাটা বসায় রাখে না, ব্যাংক ওটা ইনভেস্টমেন্ট করে দেয়। ম্যাম অনেকে অনেকে তো তো তোমার ওই টাকাটা অলরেডি ইনভেস্টমেন্টের মধ্যে চলে গেছে। ম্যাডাম অনেকে তো ম্যাডাম বাড়ির মধ্যেও টাকা লুকায় রাখে, অনেকে দেখা যায়। হ্যাঁ, সেগুলো কিছু জিনিস তো থাকবে, প্রত্যেকটা মেথডে কিছু না কিছু প্রবলেম আছে। ঠিক আছে, বাসায় লুকায় রাখে, যেটা ইনভেস্ট করা হয় না ওগুলো যোগ হয়ে যায় না, ওগুলো থেকে যায় এরকম। ফরেনাররাও তো তাদের প্রফিট মানে তাদের নিজেদের দেশে রাখতে পারে আর কি, সেটা হ্যাঁ, মানে বাংলাদেশে না খরচ না করে। না না, ফরেনার্সদের তো মানে সেভিংসটা আমাদের প্রয়োজনই নাই। আমাদের দেশে তারা কি পরিমাণ ইনকাম করছে সেটা আমরা যোগ করি, ওদের সেভিংসে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, ম্যাম আমাদের আমি দেশে একটু তারা কি পরিমাণ- কনফিউজড হয়ে গেছি, ন্যাশনাল ইনকাম হচ্ছে যে ফর্মুলা দিয়ে বের হচ্ছে, জিএনপিও দুটো কি এক? হ্যাঁ, জিএনপি তো ন্যাশনাল ইনকামই। ন্যাশনাল ইনকাম একটা ব্রড কনসেপ্ট। হ্যাঁ, ন্যাশনাল ইনকামের আন্ডারে জিডিপি, জিএনপি এগুলো সবই ন্যাশনাল ইনকামের কনসেপ্ট। জিডিপি যেটা ফর্মুলা সেটা তোমাকে ধরো পরীক্ষায় কোন একটা কোশ্চেনে ন্যাশনাল ইনকাম লিখে এত লেখা আছে, ওইটাকে তুমি ইউজ করতে পারবা, আবার জিএনপি লিখে ইউজ করা আছে, ওইটাও ন্যাশনাল ইনকামের কনসেপ্ট। সবগুলাই ন্যাশনাল ইনকাম, এগুলো কোনোটাই ন্যাশনাল ইনকামের বাইরে না, সবগুলাই ন্যাশনাল ইনকাম। শুধু যখন তোমাকে পার্টিকুলারলি আবার উল্লেখ করে দিবে জিডিপি অথবা জিএনপি সেই সময়। যেমন আমি যদি ইন্ডিয়ান ইকোনমির এক্সাম্পল দিই, ঠিক আছে, তাহলে ওখানে দেখবো জিএনপি ডাটা দেওয়া আছে। বাংলাদেশ ইকোনমির এক্সাম্পল দিই তাহলে জিডিপি ডাটা দেবো। আমি ইউএস এর ইকোনমির এক্সাম্পল দিই সেখানে আমি এনএনপি ডাটা দেবো। ঠিক আছে, এই কারণে এখানে সবগুলাই ন্যাশনাল ইনকামের কনসেপ্ট, কিন্তু আমরা আসলে আমাদের অ্যাভেলেবল ডাটার উপরে বেস করে এই মেথড গুলো একটু চেঞ্জ করতে থাকি, কোনটা কোন কনসেপ্ট কোন দেশে ইউজ করবে। ম্যাম ন্যাশনাল ইনকাম ইকুয়ালস টু এই যে সিআই, যে ম্যাম এগুলোর একটু ফুল মিনিং বলবেন? কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, নিট এক্সপোর্ট। এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে আমরা বলি নিট এক্সপোর্ট। কোশ্চেন হয় অনেক সময়, ক্যান নিট এক্সপোর্ট বি নেগেটিভ? Of course, net export can be negative. If import is greater than export, then net export will be negative. Yes. এই টাইপের কোশ্চেন হয়। বাংলাদেশ দুইটা মেথড ইউজ করে, আমাদের এক্সপেন্ডিচারের খরচ মানে কি পরিমাণ আমরা এক বছরে খরচ করি সেটা ডাটা থাকে না, এখানে আমরা বাকি দুইটা মেথড ইউজ করি, প্রোডাক্ট মেথড ইউজ করি বা ইনকাম মেথড ইউজ করি। প্রবলেম গুলো কি কি বাংলাদেশে ন্যাশনাল ইনকাম কাউন্টিং এর ক্ষেত্রে? আমি কিছু পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, এগুলো ডিটেলস তোমাদের শিটে করে দেওয়া আছে, আমি শুধু নামগুলো বলে যাই। একটা হচ্ছে আমাদের দেশে ডাটার পর্যাপ্ত পরিমাণে নাই, ডাবল কাউন্টিং হয়ে যায়, যতই অ্যাভয়েড করার চেষ্টা করে ডাবল কাউন্টিং হয়ে যায়, কারণ কি ট্রেন্ড স্টাফ নাই, তারা বোঝে না। ট্রান্সফার আর্নিং গুলো আমরা যোগ করে ফেলি, ন্যাশনাল ইনকামের মধ্যে আসলে ট্রান্সফার আর্নিংটা যোগ করা নিষেধ, তা যোগ হয়ে যায়। আমাদের অনেক সার্ভিস আছে যেগুলো আসলে মার্কেটই করা হয় না, নন মার্কেটেড সার্ভিস, তো এটার ভ্যালু যেহেতু ন্যাশনাল ইনকামে কাউন্টই করা যায় না, এখানে এটা একটা প্রবলেম। সেলফ কনজিউম, তুমি যেটা প্রোডাকশন করছো তার একটা অংশ তুমি নিজেই খেয়ে ফেলছো, এটা মার্কেট, ওটার ভ্যালুটা তো ন্যাশনাল ইনকামের মধ্যে যোগ হচ্ছে না, তারপরে একটা অংশ ন্যাশনাল ইনকাম থেকে বাদ পড়ে গেল। এখন একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টর লেগে গেছে, যেমন ধরো একটা লেবার, সে বছরে 6 মাস এগ্রিকালচার সেক্টরে কাজ করে আর 6 মাস কাজ থাকে না, তাই সে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করে। এখন আমি ওই লেবারটাকে কি এগ্রিকালচার সেক্টরের মধ্যে যোগ করবো না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে যোগ করবো? অথবা সে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টে গিয়েও কিছুদিন কাজ করছে, তো সেইটা হয়ে যাচ্ছে কিনা মিক্স আপ হয়ে যায় অনেক সময়, তো এগুলোকে আলাদা আলাদা করে যোগ করা মুশকিল হয়ে যায়। বাইরের দেশগুলোতে এরকম নরমালি হয় না, যে যে বিষয়ে এক্সপার্ট সে শুধু সেই বিষয়ে কাজ করে ডেভেলপড ইকোনমি গুলোতে। আমাদের দেশে আমাদের এক একটা সেক্টর মানে এগুলো মিক্স আপ, এই কারণে এই বিষয়গুলোতে একটু প্রবলেম তৈরি হয়ে যায় ন্যাশনাল ইনকামে ডাটা কাউন্ট করতে গিয়ে। ম্যাম ন্যাশনাল ইনকামের মধ্যে কি যেমন ম্যাম অনেকে তো ফ্রিল্যান্সিং করেও ইনকাম করে, তো ওই ন্যাশনাল ইনকামের মধ্যে ওগুলো যোগ হয়ে যায়, ওগুলো যোগ হয়ে যায়, হ্যাঁ ওগুলো যোগ হয়ে যায়। ম্যাম কিন্তু ওটা কি এক হিসেবে ওটা তো রেমিটেন্স না ম্যাম, টাকাটা তো বাইরে হ্যাঁ হ্যাঁ, ওইটা রেমিটেন্স হিসেবে আসে, এক্সপোর্ট আর্নিং হিসেবে আসে। তার মানে ম্যাম ওটা তো জিডিপি তে হবে না, ওটা জিএনপি তে হবে। ওইটা জিএনপির মধ্যে হবে, হ্যাঁ ওকে, কারণ এটা তোমাকে ডলারে পে করা হয় যে, ঠিক আছে, এর জন্য এটা এক্সপোর্ট আর্নিং হিসেবে আসবে। ওকে, কিন্তু ম্যাডাম জিডিপিটা তো আপনি বলছিলেন যে বাউন্ডারিটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে সে তো দেশের ভিতরে থেকেই ইনকাম করতেছে। ফ্রিল্যান্সিং তুমি দেশের ভিতরে আসছো না বাইরে আসছো, তোমাকে তো কেউ দেখতে আসছে না, দেখতে আসছে প্রোডাকশনটা তুমি কোথায় দিচ্ছ? এটা একটা ওপেন ইকোনমিতে, মার্কেট ইকোনমি তোমরা পড়ে আসছো না, মার্কেট চ্যাপ্টার পড়ছো তো। ওপেন ইকোনমিতে হয় কি না, আমাদের দেশের ক্ষেত্রে আমরা জিডিপিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ আমাদের নেট এক্সপোর্টটা নেগেটিভ, এই কারণে আমাদের দেশে জিডিপিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তার মানে এরা যে আমাদের জিএনপি ডাটা ক্যালকুলেট করা হয় না, অবশ্যই জিএনপি ডাটা ক্যালকুলেট করা হয়, আমরা দুইটাই ক্যালকুলেট করি, কিন্তু যেহেতু আমাদের নেট এক্সপোর্টটা নেগেটিভ, তার মানে আমাদের জিডিপি বেশি দেখায় জিএনপি কম দেখায়, তো সরকার কখনো চাইবে যে তার ন্যাশনাল ইনকামটা কম দেখানো হোক? চাইবে? এই কারণে শো করা হয় তোমার জিডিপিটাকে। আমার কথা বুঝতে পারছো?
জিএনপি অবশ্যই ক্যালকুলেট করা হয় আমাদের আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুইটা আর্নিংই দেখানো হয় যে আমরা এক বছরে কি পরিমাণ ইম্পোর্টের জন্য খরচ করলাম কি পরিমাণ আমাদের এক্সপোর্ট থেকে ইনকাম আসলো সেটাও দেখানো হয় অবশ্যই শো করা হয় কিন্তু যখন আমরা কোনো জায়গায় লিখি আমরা আমাদের ভাবমূর্তি কেন নষ্ট করবো আমাদের জিডিপি বেশি আমরা জিডিপিটা বেশি বেশি শো করি তুমি কি করবে তুমি যেটা ভালো পারো তুমি সেটা শো করবে না এইটাই ম্যাম নন মার্কেট সার্ভিসটা কি নন মার্কেটেড সার্ভিস তুমি ধরো কাউকে কোনো একটা সার্ভিস দিচ্ছ সেটা তোমার মার্কেট করছো না তুমি সার্ভিস দিয়ে দিচ্ছ যেমন তোমার সেল কনজিউম প্রোডাক্ট তুমি প্রোডাকশন করছো নিজে খেয়ে ফেলছো বিক্রি করছো না এরকম অনেক সার্ভিস তুমি ফ্রিতে দিচ্ছ তোমার বাড়িতে ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হয়েছে তুমি নিজে নিজে ঠিক করে ফেলছো তুমি ওইটা যদি মিস্ত্রি নিয়ে আসে খরচ করতো তোমাকে টাকা দিতে হতো না এটা তার ইনকাম হতো না তুমি দিলা না নন মার্কেটেড সার্ভিস নিজে নিজে করে ফেলছো এই ধরনের সার্ভিস গুলো আবার অনেক আরো সার্ভিস আছে ঠিক আছে যেগুলো আমরা মার্কেট করি না কিন্তু সার্ভিস পেয়ে থাকি অর্থাৎ তুমি তার বিনিময়ে কোনো টাকা পয়সা নাও না কিন্তু সার্ভিসটা ঠিকই দিচ্ছ জি ম্যাম ওকে তাহলে আমরা ন্যাশনাল ইনকামটা এত ন্যাশনাল হচ্ছে এটা আসলে ইম্পর্টেন্সটা কি প্রথম কথা ন্যাশনাল ইনকাম যত বেশি হবে ইকোনমিক ওয়েলফেয়ার তত বেশি হবে কারণ তোমার টাকা বেশি থাকবে ডেভেলপমেন্ট মূলক কাজের জন্য আমরা খরচ বেশি করতে পারবো ওয়েলফেয়ারটা বাড়বে সেকেন্ড স্ট্যান্ডার্ডস অফ লিভিং কোন দেশের কতটুকু সেটা মেজার করা হয় ন্যাশনাল ইনকাম দিয়ে কারণ হচ্ছে ন্যাশনাল ইনকাম বেশি হলে তোমার পার্সোনাল ইনকাম বেশি হবে আমরা পার্সোনাল ইনকাম সরাসরি কি করে বের করি জানো একটা দেশের টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ওই দেশের পার্সোনাল ইনকাম বের হয়ে গেল এক কথায় ঠিক আছে বা সরি পার ক্যাপিটা ইনকামটা বের করা হয় এইভাবে তো পার ক্যাপিটা ইনকাম যত বেশি তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বেশি যেমন তোমাদের এখন মোটামুটি $22 মতো পার ক্যাপিটা ইনকাম এখন তুমি বলো ম্যাডাম আমি তো এত টাকা পাই না এইটাই আচ্ছা ইকোনমিক গ্রোথটা মেজার করা হয় ন্যাশনাল ইনকাম দিয়ে আসলে ইকোনমিক গ্রোথ মেজারের একটাই পদ্ধতি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম আচ্ছা তারপরে বলা হচ্ছে একটা ইকোনমিতে যে সেক্টর গুলো আছে সেটা কোনটা কতটুকু ডেভেলপ সেটাও আমরা দেখতে পাই ন্যাশনাল ইনকাম দিয়ে যেমন এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশন কতটুকু এখন ন্যাশনাল ইনকামে বাংলাদেশের 19% ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কন্ট্রিবিউশন কতটুকু 26% এরকম তোমার কন্ট্রিবিউশন গুলো জানা যায় ন্যাশনাল ইনকাম দেখে ইনফ্লেশন হচ্ছে না ডিফ্লেশন হচ্ছে অর্থাৎ দাম বাড়ছে না দাম কমছে এটা ন্যাশনাল ইনকাম থেকে জানা যায় প্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ন্যাশনাল ইনকামটা খুবই প্রয়োজন তারপরে কি বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর ফি ডিটারমাইন করার জন্য আমার ন্যাশনাল ইনকাম প্রয়োজন ফিটা কিভাবে ডিটারমাইন হয় যেমন বাংলাদেশ কতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদস্য ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এডিবি আইডিবি ঠিক আছে ইউনেস্কো ঠিক আছে অর্থাৎ জাতিসংঘ সরাসরি যদি বলি ইউনাইটেড নেশন এরকম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওআইসি এদের সদস্য নিয়ম হলো যে দেশের যত ন্যাশনাল ইনকাম তার 1% এইসব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর ফি হিসাবে তোমাকে দিতে হবে তো ন্যাশনাল ইনকামটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা হলো আমার ম্যাথের একটা শীট যেটা তোমাদের দেওয়া আছে যেমন প্রথম ম্যাথে দেখো জিডিপি দেওয়া আছে ফরেনার্সদের ইনকাম যেটা যারা দেশের মধ্যে আছে তাদের ইনকাম দেওয়া আছে এবং যারা হচ্ছে তোমার ফরেন কান্ট্রিতে সিটিজেন যারা আছে তাদের ইনকাম দেওয়া আছে তোমাকে জিএনপি বের করতে বলা হয়েছে ঠিক আছে এই যে আমরা একটু আগে করে আসলাম সেটা দিয়ে এখানে দেখো জিএনপির ভ্যালু দেওয়া আছে ডেপ্রিসিয়েশন কস্ট দেওয়া আছে ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া আছে তোমাকে ন্যাশনাল ইনকাম বের করতে বলা হয়েছে এই ন্যাশনাল ইনকামকে বলা হয় নিট ন্যাশনাল ইনকাম যদি আমরা জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুইটাই ম্যানেজ করে দিই তাহলে এটা একদম নিট ন্যাশনাল ইনকাম পাওয়া যাবে ঠিক আছে ওকে তারপরে দেখো এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে তারপর তোমাকে কতগুলো জিনিস বের করতে বলা এরকম করে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে টোটালি 6টা ম্যাথ দেওয়া আছে এরকম এই 6টা ম্যাথ তোমাদের করতে হবে এই 6টা হলো বিভিন্ন ধরনের ম্যাথের একটা জিস্ট এগুলো ধরো তোমাকে ডাটা চেঞ্জ করে এই টাইপের জিনিস বের করতে বলা হবে এগুলো হোপফুলি তোমরা করতে পারবে যেমন এখানে এনএক্স হচ্ছে নিট এক্সপোর্ট মানে এক্স মাইনাস এম তাহলে এনএক্স ইকুয়াল টু 80 বা তোমরা লিখতে পারো এক্স মাইনাস এম ইকুয়াল টু 80 তোমাকে এখানে এক্সপোর্টের ভ্যালু দেওয়া আছে ইম্পোর্ট বের করতে বলা হয়েছে ইজি তোমরা এখান থেকে করতে পারবে তোমাকে বলা হচ্ছে ক্যান নিট এক্সপোর্ট বি নেগেটিভ অফ কোর্স নিট এক্সপোর্ট ক্যান বি নেগেটিভ এটা দিয়ে তোমরা লিখে দেবা কখন নেগেটিভ হয় ঠিক আছে যখন এই ইম্পোর্ট গ্রেটার দেন এক্সপোর্ট হয় তখন নেগেটিভ হয় এটা একটা অ্যান্সার চলে গেল ইনভেস্টমেন্ট বের করতে বলা হয়েছে সি জি এনএক্স তিনটার ভ্যালু দেওয়া আছে আয়ের ভ্যালু দেওয়া নাই এমনিতেই ইনভেস্টমেন্ট বের করে ফেলতে পারবা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম যে ফর্মুলা ওখানে বসিয়ে এমনি বের করতে পারবে ঠিক আছে এই যে বলা হচ্ছে এনএনপি বের করো যখন ডেপ্রিসিয়েশন কস্ট 130 জিএনপি থেকে যে 130 মাইনাস করে দাও যে ডেপ্রিসিয়েশন কস্ট তুমি এনএনপি পেয়ে যাবে খুব একটা কঠিন হবে না তোমরা সবগুলাই পারবা তো এই গেল আমার মোটামুটি ন্যাশনাল কোনো প্রবলেম মনে হচ্ছে কোনো জায়গায় সমস্যা ম্যাথগুলোর সলিউশন তো নাই এখন আছে দেখো আমি দিয়ে দিছি সলভ দিয়ে দিছি সলভের প্রথমে কোশ্চেন গুলাই দেওয়া আছে কোশ্চেন শেষ করে তারপর সলভ দেওয়া আছে ঠিক আছে আমি হ্যাঁ নাই আচ্ছা ঠিক আছে আমি আবার মেইল করবো আর
মিস মানে আমাদের যে অন্যগুলো টপিক গুলো আছে মিস ওইগুলোর শিট কি মিস আপনি দিবেন? মানে ম্যাম তো অনেক চ্যাপ্টার পড়াইছে, ম্যাম তো চলে গেছে এই জন্য বললাম miss। আমি তো জানি না ম্যাডাম কি আমাকে তোমরা দিছিলে কি যে ম্যাডাম কি কি পড়াইছে, লিস্টে দিছিলে? ম্যাম আমাদের ম্যাম এই আসলে লিস্টটা আপনাকে short দিয়েছিলাম আমি। ম্যাম আচ্ছা চলে যাচ্ছিল তো এক ক্লাসে 3 চ্যাপ্টার মতো শেষ করে দিয়ে গেছিল। ম্যাম আমাদের আমি ম্যাক্রো টপিকগুলোর নাম বলে ইকোনমিক্স দিয়ে গেছে শুধু। ম্যাক্রো ইকোনমিক্স, থিওরি অফ প্রোডাকশন, থিওরি অফ কস্ট, এগুলা হচ্ছে আমাদের কোনো ম্যাম মানে ওভাবে ভালো মতো এক্সপ্লেইন আর কি করার সময় পাইনি। তো ম্যাম হচ্ছে ওই যে আমাদের ম্যাম ওই যে ওই বইয়ের পিডিএফটা দিয়ে গিয়েছেন ওই হুম। ওই যে মডার্ন মাইক্রো ইকোনমিক্স। তো তোমরা কি বলছো, তোমরা কি চাচ্ছ যে তোমাদের ক্লাসগুলো আমি নিই? জি ম্যাডাম। Yes, miss। মানে জি ম্যাম। একটু এক্সপ্লেইন করে মানে দিলে ম্যাম ভালো পিডিএফ হতো। গুলো দিয়ে দিলে ভালো হবে আর কি। তাই না, আমি দিয়ে দিব, কস্টের শিট গুলো দিয়ে দিব, ম্যাথ যেগুলো আছে সেগুলো আমি সবই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ম্যাম হালকার উপরে একটু দেখাই দিলে বেটার হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের শিট গুলো বা মেটেরিয়ালস গুলো সাপ্লাই দিয়ে দিই, তারপরে তোমরা আমাকে দেখে বলো যে কোনটা কোনটা ক্লাস তোমাদের লাগবে। তাহলে কারণ প্রত্যেকটা টপিকের উপর ধরো একদিন করে ক্লাস চলে যাবে, আমার কথা বুঝতে পারছো? একটা একটা টপিকে একদিন করে ক্লাস, যেমন আমি যেদিন কস্ট নিব সেদিনকে কস্টের উপরে টাইম চলে যাবে, বা ইনফ্লেশন। ম্যাক্রো ইকোনমিক্স থেকে তো তোমাদের এখনো ক্লাস আছে, ম্যাক্রো ইকোনমিক্স থেকে তোমাদের আজকে পড়লাম ন্যাশনাল ইনকাম, এখনো যদি পড়ানো হয় ইকোনমিক ডেভেলপমেন্ট আছে তোমাদের সিলেবাসে, ইকোনমিক ডেভেলপমেন্টটা পড়ানো যায়। কোশ্চেনের নিয়ম হলো অর্ধেক মাইক্রো ইকোনমিক্স থেকে করতে হবে, অর্ধেক ম্যাক্রো ইকোনমিক্স থেকে করতে হবে, এটাই। তো দেখা যাক, তোমরা এক কাজ করো, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে আনাপ আমাকে ইয়া করছিল, দেখাইছিল যে আসলে কি কি পড়ানো হয়েছে। ওগুলো তো ম্যাক্সিমাম আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্স পড়ানো হয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স থেকে ন্যাশনাল ইনকাম পড়ানো হয়েছে কি হয় না, এই জন্য আমি আজকে ক্লাসটা নিলাম, যেটা আমি কোশ্চেন করবো অথবা আমার তো পড়ানোর প্যাটার্নটা আমি তোমাদেরকে একটু বলে দিলাম যে আমি কি টাইপের পড়াই আর কি টাইপের কোশ্চেন হতে পারে। কারণ আমি যদি ম্যাথ গুলো না দিতাম তাহলে তো পরীক্ষায় তোমরা কেউ ম্যাথ প্র্যাকটিস করতে না, করতা? জি ম্যাম। না ম্যাডাম। ম্যাম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় গিয়ে দেখলা যে ম্যাথ দিয়ে দিছে ম্যাডাম, তখন কি করতা? এই কারণেই আমি বললাম যে ঠিক আছে আমি ক্লাসটা আমাদের ন্যাশনাল ইনকামের উপর এক্সামটা কবে হবে? রবিবারে, নেক্সট রবিবার। ম্যাম মানে এই যে কয়েকদিন পর? হ্যাঁ, এর সামনে আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। ওটাও তো সামনের রবিবারে। রবিবারেই তো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরো মাল্টিপল কোশ্চেন হবে, ম্যাথ থাকলেও উত্তরটা ধরো যে ম্যাথ গুলো এখানে আছে ওই ম্যাথ গুলো দিয়ে দিলাম, উত্তরটা হচ্ছে কি শুধুমাত্র তোমাদেরকে বসাতে হবে, ডাটা চেঞ্জ করে দেওয়া আছে। তো অত খাতা কলম গুলো কাছে রেখো, ক্যালকুলেটর রেখো, আর আবারও বলি অ্যান্সার শো করা হবে না, আমি এরকম করে তোমাদের পরে দিয়ে দেবো, একদিনের মধ্যে তো দিয়ে দেওয়া যায়। কিন্তু এই যে ডাবল ডাবল রোল নাম্বার, অদ্ভুত অদ্ভুত রোল নাম্বার তোমরা আমাকে এবার লিখে দিছো, এইরকম কাজ আর কখনোই করো না, ঠিক আছে? আমি তো তোমাদের ক্লাস নিই নাই, তাই আমি তো কনফিউজ হয়ে গেছি, বাবা এগুলা কার রোল নাম্বার? ম্যাম 42-43টা হবে এক্সট্রাই। চিন্তা করো, প্রথম রোল নাম্বারটা খেয়াল করো, প্রথমে 115, ও তো একবার 4 পেয়েছে, একবার 5 পেয়েছে, একবার 8 পেয়েছে, আমি চিন্তা করে পাচ্ছি না আমি কোন নাম্বারটা দেব। ম্যাম 16ও পাইছে। চিন্তা করো তাহলে, তা আমি ওই কারণে তোমাদের সিআরকে মেল করছি যে হচ্ছে কি আমাকে একটু কারেক্ট করে দাও, কোন কারা কারা আছে আর কারা কারা নাই। তো সম্পর্ক হলো না। হ্যাঁ, তো এই কারণে এইরকম আর দুর্নীতি যেন না হয়, ঠিক আছে? এবার ঠিকঠাক মতো যতজন আছে ততজন একবার করেই সাবমিট করো, হ্যাঁ তাহলেই হবে বেটার। আর মুস্তাকিম স্যারকে জিজ্ঞেস করো যে স্যার তোমাদের কোনো সিটি নিবে কিনা, যদি শুধু অ্যাসাইনমেন্ট নাই আমি আগে আমার সিটিটা নিয়ে নিই আরেকটা, তারপরে দেখবো যদি নেওয়া লাগে তাহলে আমি আরো একটা ক্লাস টেস্ট নিয়ে নিই। তখন কি ম্যাম আপনার 3টার মধ্যে ওই 3টা বেস্ট ঠিক কাউন্ট হবে না? স্যার যেটা নাম্বার দিবে তারপরেও হচ্ছে কি 4টা নাম্বার একসঙ্গে করবো, জি জি ম্যাম, 4টা সেটা নাম্বার বললাম। একসঙ্গে করার পরে যেগুলো হাইয়েস্ট পেয়েছো সেগুলোই পাবা। জি ম্যাম, এটা আমাদের জন্য ভালো হইতো ম্যাম তাহলে, কারণ ইকোনমিক্স হ্যাঁ। ম্যাম আমরা অনেকটা নাম্বার একটু ভালো তুলতে পারি পরে পরে। সেজন্য- সমস্যা নেই। এবার আমি সোশিয়োলজি ক্লাসও নিয়েছি, অথবা সোশিয়োলজি সম্পর্কে একটু কনসেপ্ট ভালো আছে। ম্যাডাম আর এক্সাম ইকোনমিক্স নেবেন নাকি সোশিয়োলজি নেবেন? না আমি তো ইকোনমিক্স, আমার তো এবার সোশ্যালজি টিচার ছিল না, আমাদের দিদা স্যার চলে গেল ইউএসএ তে, এখানে স্যারের বদলে ক্লাস দিয়েছিলাম, স্যারের ক্লাসটাই শেষ করে দিলাম। এমটি তে ক্লাস দিলাম মেকাট্রনিক্স, ওদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স ক্লাস, এখানে ফার্স্ট সেমিস্টারে সোশ্যালজি ছিল, নিয়ে নিলাম। সবই পারা যায় এখন, তবে আমার ইকোনমিক্স পড়াতেই ভালো লাগে, সোশ্যালজি মোটের উপরে ভালো লাগে না পড়াতে, কারণ আমার নিজের ফিল্ড না তো। ম্যাডাম একটা জিনিস জানার ছিল ম্যাডাম। বলো। আচ্ছা ম্যাডাম, ফুড পান্ডা আছে ম্যাডাম, ফুড পান্ডাতে ম্যাডাম আমরা খাবার অর্ডার করি ম্যাডাম, রেস্টুরেন্টে গিয়ে ওই খাবারটা খেতে আমাদের মানে টাকা লাগতেছে, এখানে আবার কম লাগতেছে, আবার বাসায় এসে হোম ডেলিভারি দিচ্ছে ম্যাডাম, এর মধ্যে আবার ওরা ডেলিভারি ম্যানকেও একটা ফি দিচ্ছে, তাহলে ম্যাডাম ওরা প্রফিটটা কিভাবে করতেছে ম্যাডাম ফুড পান্ডা? তুমি যখন রেস্টুরেন্টে যাচ্ছ তো, ঠিক আছে, তো রেস্টুরেন্ট তো ওরা ওখানে কম রেট দেখাতে পারবে না তোমাকে, যখন ফুড পান্ডার মাধ্যমে সাপ্লাই দেওয়া হচ্ছে তখন ওরা একটা অফার রাখে, রেস্টুরেন্ট গুলাই অফার রাখে যাতে তাদের সার্ভিস মানে প্রোডাকশনটা বাড়ে,
নিজেদের প্রোডাকশন বাড়ানোর জন্য বা সেলটা বাড়ানোর জন্য তখন তারা এই ধরনের পলিসি গুলো নিয়ে থাকে। এটাকে অলিগোপলি মার্কেট, তো এদের মার্কেট স্ট্র্যাটেজিটা নির্ভর করে বিভিন্ন ধরনের, মানে এদের প্রাইসটা নির্ভর করে মার্কেট স্ট্র্যাটেজির উপর। এটা কোনো মানে কোনো নির্দিষ্ট ডেফিনিট কোনো রুলস ফলো করে না, টাইম টু টাইম এদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। এই মুহূর্তে তারা চাচ্ছে তাদের বিক্রিটা বেশি হোক, এই কারণে ফুড পান্ডার সাথে তাদের একটা চুক্তি আছে পরিস্থিতি বাড়ানোর জন্য। জাস্ট এটা শুধুমাত্র। তাহলে দাম যদি সামান্য কমে যায় কিন্তু তোমার যদি বিক্রি অনেক বেশি বেড়ে যায় তাহলে রেভিনিউটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু তোমার দাম যদি বেশি থাকে, বিক্রি যদি কমে যায় তাহলে রেভিনিউ অনেক কমে যায়। তারা এখন টার্গেট করছে তাদের রেভিনিউটা বাড়াতে হবে, যেন দাম কমাইছে এবং বিক্রির পরিমাণটা বাড়াই দিচ্ছে। তুমি এখন কম দামে বাসায় বসে পাচ্ছ, তার মানে তোমরা কিনছো, আগ্রহী হচ্ছ, তাদের বিক্রিটা বেড়ে গেছে, রেভিনিউ অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। মিস রেভিনিউর বাংলাটা মিস। রাজস্ব আয়, রাজস্ব আয়। তাহলে ম্যাডাম আমরা রাজস্ব যখন দেশে রেস্টুরেন্ট বিক্রিতে হয়ে যাবে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু ইনকাম, তাদের ইনকাম। তাহলে ম্যাডাম আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি তখন কি তারা আমাদের থেকে অনেক বেশি নিচ্ছে? না, তারা তাদের মতোই নিচ্ছে, কিন্তু প্রোডাকশনটা হচ্ছে তাদের বাড়ানো সম্ভব হয় না। শুধু রেস্টুরেন্টে যদি এভাবে খাওয়াতো তাহলে তাদের প্রোডাকশনটা খুব বেশি। কতজন মানুষ রেস্টুরেন্টে রেগুলার খেতে যায়? তো তারা রেস্টুরেন্টেও খাওয়াতে পারছে রেগুলার, আবার বাসায় ডেলিভারি দিচ্ছে, তাদের প্রোডাকশন কি বাড়ছে না? প্রোডাকশন তো বাড়ছে। এটা তাদের ন্যাশনাল ইনকামটা কোন বই থেকে পড়বে? একটা সার্ভিস চার্জও আছে মিস, ওদের যে মানে এখানে অনেক কাজ করে এইগুলো তার বলছে সব ইনক্লুড করেই তারা দামটা ওইভাবে ফিক্সড করে। বললাম না এটা স্ট্র্যাটেজি। আচ্ছা, ন্যাশনাল ইনকামের অনেকগুলো কনসেপ্ট, বিশেষ করে ম্যাথ গুলো পড়াইছি আমি ম্যাক্রো ইকোনমিক্স ফিশারের বই থেকে, ঠিক আছে? আর বাকি কনসেপ্ট গুলো তোমরা কেকে ডুয়েটের বইয়ে পাবা, স্যামসনের বইও পাবা। কনসেপ্ট গুলো সব এই বই থেকে নেওয়া, আর ম্যাথ গুলো সবগুলো ফিশারের বই থেকে নেওয়া। হ্যাঁ বলো, একটু বলেন নামটা লিখে দিবেন। ম্যাক্রো ইকোনমিক্স ফিশারের বই, ম্যাক্রো ইকোনমিক্স ফিশার, ম্যাক্রো ইকোনমিক্স ফিশার। হ্যাঁ, ম্যাম আমাদের ওই টপিক গুলোর পিডিএফ আর ম্যাম যদি লেকচার পিপিটি ফাইল এগুলো থাকে আপনার কাছে আমাদের দিয়ে দিন। হ্যাঁ আমি তো দিয়ে দিছি এগুলা। ম্যাম ফিশারের বইটা দেওয়া হয়েছে আমাদের আগে। না, ফিশারের বই আমার কাছে নাই তো, সফট কপি আমার কাছে, হার্ড কপি আছে। ম্যাডাম কি দিছে তোমাদের? ফিশারেরটা সম্ভবত দিছে আমাদের। আমার কাছে সফট কপি নেই, আমার কাছে হার্ড কপি আছে, ঠিক আছে? তো ম্যাডাম যদি দিয়ে থাকে তাহলে ওখানে দেখো, ফার্স্ট প্রথম চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে আছে। ম্যাক্রোইকোনমিক্স ফিশারের বই আর কোনটা বললেন? আর হচ্ছে তোমরা কেকে ডুয়েটের মডার্ন ইকোনমিক্স করছো না? আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আরেকবার সব এলিমেন্টস গুলো সাপ্লাই দিয়ে দেবো। ম্যাম একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমাদের যে ইকোনমিক্স এর ম্যাম থার্ড সিটিটা হবে ওটার সিলেবাস কি হবে? ভালো কোশ্চেন করছো। কোন চ্যাপ্টারের উপরে নেওয়া যায় সেটাও দেখতে হবে। আচ্ছা তোমরা কি ম্যাম, কস্টের উপরে দিবা? ম্যাম ফার্স্ট চ্যাপ্টারের উপর নিয়ে নেন, বেসিক ইকোনমিক্স যেটা সেটা। না বেসিক ইকোনমিক্সের উপরে মাল্টিপল কোশ্চেন করা যায় না। তোমরা চাইলে আমি ডিমান্ড সাপ্লাইয়ের উপরে, তোমাদের তো ডিমান্ড সাপ্লাইয়ের হ্যাঁ উপরে ম্যাম, নিলাম। ডিমান্ড সাপ্লাইয়ের উপর হয়ে গেছে। তারপরে এখন নেব ন্যাশনাল ইনকাম, একটা মাইক্রো ইকোনমিক্স নিলাম, ম্যাক্রো ইকোনমিক্স নিলাম, তাহলে একটা মিডিল আসো, কস্টের উপরে দিতে পারো। কস্ট তোমরা পড়ছো? মানে ক্লিয়ার না কনসেপ্ট। কস্টের আমি কস্টের এক কাজ করছি, কস্টের তোমাদের আমি পিডিএফটাও দিয়ে দিই এবং কস্টের শীটটাও দিয়ে দিই। সলভ করা নেই, আগে বলে রাখছি আমার কাছে সলভ নাই, কস্ট আমি সলভ করে রাখি নাই, আমি শীটটা তোমাদের দিয়ে দিচ্ছি। থিওরি অফ কস্ট, থিওরি অফ কস্ট, এই পরিস্থিতিটা থিওরি অফ কস্টের উপরে এটা দিয়ে দিন ম্যাম। ম্যাম সিটিটা কি তাহলে পরেরটা কি ম্যাম বুধবারে হবে, থার্ডটা যেটা? তোমরা যত তাড়াতাড়ি দিতে পারো, কারণ তোমাদের ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন দিলো বললে হয়, ম্যাডাম ক্লাস টেস্টের নাম্বার জমা দেন। ম্যাম তাহলে বুধবারে আমি আজকে তোমাদেরকে বাকি সবগুলো মেইল করে দেবো, ঠিক আছে? তোমাদের কি কোনো গ্রুপ মেইল আছে? জি ম্যাম আছে, গ্রুপ মেইল নাই, আমরা গুগল ক্লাসরুমে আপলোড করি আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু লিংকটা দিও, আমি ওখানে দিয়ে দেবো। ম্যাম ম্যাক্রো ইকোনমিক্স এর কোনো পিডিএফ বা লেকচার থাকলেও ম্যাক্রো ইকোনমিক্স এর না, আমার কাছে ম্যাক্রো ইকোনমিক্স এর ওইভাবে আসলে লেকচার করা নাই, আমি জাস্ট টপিক ওয়াইজ পড়াই, তো কনসেপ্ট গুলো আমার কাছে করা নাই, কনসেপ্ট গুলোর জন্য আমি বই রেফার করে দিই। আমি যেমন ম্যাক্রো ইকোনমিক্স থেকে ন্যাশনাল ইনকাম পড়াবো, ইকোনমিক ডেভেলপমেন্ট পড়াই বা ইনফ্লেশন পড়াই, যেগুলো পড়াই আমি টপিক ওয়াইজ পড়াই, তো টপিক ওয়াইজ আমি সবগুলো দিয়ে দিই। টপিক ওয়াইজই আপনার কাছে ম্যাম যা যা আছে, কারণ ম্যাম ম্যাম আমাদের হচ্ছে ম্যাম টাইম পাইনি পড়ানো, তো ম্যাটেরিয়াল গুলো আমাদের কম ছিল, ম্যাম হচ্ছে বলে দিয়ে গিয়েছে কোথা কোথা থেকে পড়তে হবে, বাট তো বলেই দিছে মানে ম্যাম বললাম বড় বইতে ম্যাম খুঁজে বের যদি লেকচার গুলো মানে থাকে, লেকচার পিডিএফ গুলো, তাহলে ম্যাম আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাদের যে থিওরি অফ কস্টের উপর সিটিটা নেবেন সেটা কি আপনার দেওয়া যে স্লাইড থাকবে আর শীট থাকবে ওটা পড়লে হয়ে যাবে?
নাকি কোনো বই আসলে পড়তে কস্টের হবে? উপরে তো আমরা কুটসোনিসের মাইক্রো ইকোনমিক্স বই থেকে কস্টটা পড়ে। ম্যাডাম তোমাদেরকে দেখো এই একই বই রেফার দিছে। জি ম্যাম। কুটসোনিসের মাইক্রো ইকোনমিক্স বইটা ওখান থেকে পড়াই, আর ম্যাথের শিটটা আসলে অনেক জায়গা থেকে নিয়ে করানো। একটা বই থেকে না, যেমন আমি এসেনশিয়ালস অফ ইকোনমিক্স একটা বই আছে, তারপরে হলো কেস রে আর আরেকটা অথরের নাম লি কপক, এদের একটা বই আছে, ঠিক আছে, এখান থেকে নিয়ে আমার কাছে আমি অনেকগুলো বই থেকে নিয়ে কষ্টের ওই ম্যাথের শিটটা করানো আছে। আমি শিটগুলো তোমাদেরকে দিয়ে দিবো, তোমরা ওগুলো দেখতে ম্যাম বইয়ে তো থিওরি অফ কস্ট অনেক বড়, ম্যাম কতটুকু না না, আমরা অত বড় পড়াবো না, আমি যা দিব কনসেপ্ট গুলো তার মধ্যে রিলেটেড থাকবে, এর বাইরে যাবে না। ম্যাম তাহলে আমরা কি আপাতত আপনার স্লাইড পড়লেই এক্সাম সিটি দিতে পারবো? হ্যাঁ, আপাতত স্লাইড করলে আর ম্যাথের শিটটা খুলে দিতে পারবো। ম্যাম তাহলে হচ্ছে রবিবারে একটা সিটি হবে ইয়ার আজকে ক্লাসের উপরে, আর একটা হচ্ছে বুধবারে কষ্টের উপরে, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম বুধবারে তো 16 ডিসেম্বর, সিটি নেবেন বুধবারে? এটার পরীক্ষা, এটা সমস্যা নাই, আমরা নিয়ে নিই। না তাহলে নিব না। না ম্যাডাম নিয়ে নেন, না ম্যাডাম নিয়ে ম্যাম নেন, নিয়ে নেন। নিয়ে নেন ম্যাডাম, নিয়ে নিলে ভালো ম্যাডাম, নিয়ে নিলে ভালো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। দেশের দরে একটু বেশি বেশি মার্কস 30 মিনিটের ব্যাপার না, এটা সমস্যা নেই ম্যাম। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা তোমরা 16 ডিসেম্বর পালন করতে তো রাস্তায় নামছো না? নামছো? ইয়েস ম্যাডাম, এক্স্যাক্টলি ম্যাডাম, সেজন্যই। বাসার মধ্যেই আছো, সেই বিজয় দিবস কি ছুটি ছুটিই যাচ্ছে, আর কত ছুটি? ছুটি কি ম্যাডাম। বোরিং লাগছে না? কোনো প্রবলেম জি ম্যাডাম, দিয়ে দেন ম্যাডাম, মনের দেশপ্রেমী, আসল দেশপ্রেম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট বুধবারে একটা পড়ছে আর রবিবারে। ওকে, আমি তার মানে এলিমেন্টস গুলোর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।